আচ্ছা, বাবল রেশিওতে আজকে আমার এপিসোডটা এটা একটা ইউনিক এপিসোড এই কারণে যে আমাকে যারা চেনেন তারা আসলে জানেন যে আসলে লাইফে মানুষের ইন্টারভিউ নেওয়ার বাইরে আমি একটু খুব সিগনিফিকেন্ট কোনো কাজ করি নাই। তো সেই 7 বছর বয়স থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে, অলমোস্ট 17,000 প্লাস ইন্টারভিউ নেওয়া হয়েছে। কিন্তু আমার কখনো এরকম হয় নাই যে একজন মানুষ ইন্টারভিউ নেওয়ার জন্য 26 বছর ধরে অপেক্ষা করতেছি। তো ঘটনাটা বলি, ঘটনাটা হচ্ছে যে 1999 সালে আমি যখন ক্লাস 7-এ পড়ি, নর্মালি আমি টেলিভিশনে ক্রিকেট খেলার বাইরে কিছু দেখতাম না। ওই দিন সামহাও বিতর্ক দেখতেছিলাম টিভিতে, কারণ যে আমার ইমিডিয়েট যে বড় বোন ও হচ্ছে গার্লস স্কুলে পড়তো, এসকে গার্লস স্কুল মানিকগঞ্জ। তো ওনাদের একটা বিতর্ক হচ্ছে ওই স্কুলের, কোন স্কুলের এগেনস্টে ঠিক জানি না, কিশোরগঞ্জ বা এই টাইপ কিছু একটা হয়তো, এখন মনে নেই, অনেক বছর আগের কথা, 26 বছর। তো ওই বিতর্কের চুম্বক অংশ দেখতেছিলাম, তখন যে দলনেত্রী ছিল সালমান নাহার, উনি একটা কথা বলতেছিলেন যে হোয়াট ইজ ভোটেড ক্যান নট বি ভোটেড। তো ওই সময় এই ফ্রেজটার অর্থ জানতাম না, প্রভাব যেটার। তো এই মেলানো মেলানো শব্দ শুনে বেশ ভালো লাগতেছিল। তো ভাবতেছিলাম যে কোনো একদিন ওর একটা ইন্টারভিউ নেব, কারণ তখন ক্লাস 7-এ পড়লো, তখন আসলে প্রায় 200 মানুষ ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। কিন্তু এই নিব করে আর কখনো ওনার ইন্টারভিউ নেওয়া হয়নি। তো একদিন ওনাকে আমি বাস্তব জীবনে দেখছিলাম 2001 সালে দেবেন্দ্র কলেজের সায়েন্স ফেয়ারের একটা ছিল, প্রতিযোগিতা ছিল। সেখানে উনি বোধহয় বিতর্ক বা এই ধর কিছু একটা পুরস্কার পাইছিল, ওখানে আমিও চ্যাম্পিয়ন হয়েছিলাম ইয়েতে, সায়েন্স প্রজেক্টে। এরপর তো 2003-এ আমি ঢাকায় চলে আসলাম। এরপরে মাঝখানে বিভিন্ন সময় আমি চিন্তা করছি ওনার ইন্টারভিউ করবো, কিন্তু আর কখনোই করা হয়নি। মাঝখানে 2017 বা 2018 কোনো এক সময় শুনলাম যে উনি খুবই দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত, জীবন জীবন মরণের সংশয় আছে। তো তখনও ভাবলাম যে এই সময় ইন্টারভিউ করার জন্য কাছে যাবো নাকি যাবো না। তো ভাবলাম যে যদি মারা যায় তাহলে ইন্টারভিউটা নেওয়া হলো না, এই একটা দোটানা ছিল। এমনি করে করেই আরও 7-8 বছর চলে গেল। ফাইনালি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, সে ডাক্তার হয়েছে, ফরিদপুর মেডিকেলে পড়ছে, এবং ও সূত্রে জানলাম যে আপু ফরিদপুর মেডিকেলে করছে। ফলে আপুর সাথে সে পরিচিত হয়েছিল, তখনই ভাবলাম যে এইবার এটা করে ফেলা উচিত। তো ফাইনালি এই সালমান নাহার, ওনারকে আমি রিমু আপু নামে চিনতাম। উনি আমি একই শহরে ছিলাম, মানিকগঞ্জ শহরে, কিন্তু কখনো দেখা হয় নাই, বললাম একবারই দেখা হয়েছে। সো গল্পটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আমার মনে হয় না যে আমি যদি আরও 26 বছর বাঁচি, এখন এরকম লিস্টে কেউ নাই যার জন্য এত বছর ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষা করা যাইতে পারে। তো ওনার ব্যাপারে যেহেতু কিছুই জানি না, ওনার সাথে আসলে কী নিয়ে পডকাস্ট করা যায় এটা একটা চিন্তার বিষয়। তো এটা টাইটেল আমি এখনও জানি না, শো শেষ হলে যখন আপলোড দিই তখন টাইটেল ঠিক করব। আপাতত মনে হলো যে উনি আমি উভয় যেহেতু মফস্বল থেকে উঠে আসা, এবং মফস্বলের আগে মানে মানিকগঞ্জ শহরের আগে যে ঘিওর যে উপজেলা, উনি সম্ভবত ঘিওর উপজেলাতে ওনাদের গ্রামের বাড়ি বা দাদা বাড়ি কিছু একটা আছে, ফলে আমাদের রুট প্রায় কাছাকাছি। তো সেই জন্য মনে হলো যে এই যে মফস্বল থেকে উঠে এসে এখন আমরা উভয়ই ঢাকা থাকি, এবং উনি এখন চিকিৎসক হিসেবে মোটামুটি বেশ প্রতিষ্ঠিত বলা যেতে পারে, এই গল্পগুলোর ফাঁকে ফাঁকে নানা জিনিস হয়তো উঠে আসতে পারে। তো সেক্ষেত্রে মফস্বল বিষয়টাকে মাথায় রেখে হয়তো গল্পটা আলাপ শুরু করা যেতে পারে। বাট আমি ঠিক জানি না যে এই গল্পটা শেষ পরিণতি কোথায়, কারণ ওই যে বললাম যে আমার লাইফে এটা দ্বিতীয়বার ঘটবে না যে এত বছর ধরে কারো ইন্টারভিউ নেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। তো আপু, ফাইনালি আপনি এত দূর থেকে আসছেন, কি যেন মানে আপনার মাতোয়াল। তো 26 বছর আগে আপনার যখন ইন্টারভিউ নিতে চিন্তা করতেছিলাম, তখন নিলে ইন্টারভিউটা যেরকম নিতে পারতাম, এখন সেরকম হবে কিনা ঠিক জানি না, কারণ আপনার আমার কাছে কোনো ডেটা নেই। আমি শুধু জানি যে আপনি চিকিৎসক হয়েছেন। সো এখন আপনি বলেন, আপনি এখন কোথায় আছেন বা কী করতেছেন? প্রথমে হচ্ছে আসলে হিমালয় যে লম্বা একটা ইন্ট্রোডাকশন দিলেন আমার ব্যাপারে, তো আমি নিজেও খুব একটু মানে এম্বারেসড যে আসলে কি বলবো। তো যাই হোক, আমি একজন ডক্টর, যেটা আপনি বললেন যে আমি একজন ডক্টর, এবং আমি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার গ্র্যাজুয়েশন ইয়ার হচ্ছে 2008, কম না, অনেক দিন হয়ে গেছে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য চিন্তা ভাবনা, ট্রেনিং করা, কিছু চাকরির চেষ্টা করা। এর মধ্যে যেটা আমরা যেটা করি সাধারণত, যেটা আমাদের ওই যে মফস্বলের কথা বললেন যে খুব কমন কিছু চিন্তা ভাবনা যেটা থাকে, আমারও সেটা ছিল যে বিসিএস দিব, সেটার জন্য ট্রাই করব। তো এই সবের ফাঁকে ফাঁকে এক সময় বিসিএস হইলো, বিসিএসে জয়েন করলাম। ইন দ্য মিন টাইম হচ্ছে বিয়ে, বাচ্চা কাচ্চা, বিসিএসে জয়নিং, পেরিফেরি পোস্টিং, দুরারোগ্য ব্যাধি, যেটা সব কিছু মিলিয়ে হচ্ছে আমার চাকরি জীবনও প্রায় 10 বছর। এবং এই মুহূর্তে আমি ঢাকায় এখন আছি, আমার বাসা ঢাকায়, আমার পোস্টিংও ঢাকায়, স্বাস্থ্য অধিদপ্তরে আছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আচ্ছা, যাই হোক,
তারপরে আপনার এখন মানে দুরারোগ্য ব্যাধির কোনো ইস্যু নাই? না, আমি ফলো আপে ছিলাম, এখনও ফলো আপে আছি, একটু অনেকদিন পর পর করতে হয়, তো এই মুহূর্তে সেটা নাই। আচ্ছা, ওকে। সো আমরা প্রথমে থেকে শুরু করি যে আপনার তো মানে দাদাবাড়ি কোথায়? ঘিওর? আমার দাদাবাড়ি ঘিওর। আচ্ছা, আমি ঘিওরে ছিলাম 7 বছর বয়সে, ঘিওর থেকে চলে আসছে, ফলে ঘিওরে আমার সেরকম বিশেষ কোনো স্মৃতি নেই। আপনার কি ছোটবেলা ঘিওরে কাটছে নাকি ছোটবেলা থেকে আপনি মানিকগঞ্জে? আমার যদি লাইফ হিস্ট্রিটা বলি, ছোটোবেলাটা হচ্ছে একদম ছোটোবেলায় ছিলাম কাতারে, আব্বা চাকরি করতেন, তো ওখানে প্রায় 7-8 বছর ছিলাম। আর তারপর ওখান থেকে আসার পরে মানিকগঞ্জে আমার লাইফের মোটামুটি ম্যাক্সিমাম পার্টটা ছিল। মানিকগঞ্জের পরে হচ্ছে গেলাম ফরিদপুর, তারপর এখন ঢাকায় আছি আর কি। ওকে। সো আমি যখন মানিকগঞ্জে ছিলাম তখন মানে আমি যখন মানিকগঞ্জ ছাড়ছি তখন হচ্ছে আমি এসএসসি দিয়েছি 2003। আপনি মানিকগঞ্জ ছাড়ছেন 2002, তাই তো? 2তে। ওকে। সো এখন তো আমি আর মানিকগঞ্জে যাই না পারতপক্ষে, আপনি প্রায়ই যান। তো হ্যাঁ, তো 2000 আগের যে মানিকগঞ্জ ছিল সেই মানিকগঞ্জের সাথে এখনকার মানিকগঞ্জের কি কি পার্থক্য চোখে পড়ে? অনেক পার্থক্যের মধ্যে হচ্ছে 2000 এর আগের মানিকগঞ্জটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্কুল লাইফ, তাই না? তো আমি এখনও যেটা মনে করি যে স্কুল লাইফটাকে আমি খুব মিস করি, এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। স্কুল লাইফ, আমার আশেপাশের পরিবেশ, আমার স্কুলের যে ফ্রেন্ড সার্কেল ছিল। কলেজ লাইফটাকে এত মিস করি না, অল্প দিনের। আর কলেজ লাইফটা তো অনেক এক্সপ্যান্ডেড, বড় একটা কলেজে পড়তাম, সবচেয়ে জুনিয়র ব্যাচ ছিলাম আমরা, কোনো মতে কলেজে গিয়ে 1 বছর কাটাই তো বের হয়ে আসতে হয়েছে, কিন্তু স্কুল লাইফটা ছিল অন্যরকম। তো ওই স্কুল লাইফের সাথে এখনকার আসলে পার্থক্য যদি বলি, ওই সময় মানিকগঞ্জে স্বাভাবিক, এখন মানিকগঞ্জে অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে, যেটা আসলে আমার ভালো লাগে না। আর আমাদের বাসাটা হচ্ছে মানিকগঞ্জের মোটামুটি একদম সেন্টার এলাকায়, ওই যে রিজার্ভ ট্যাঙ্কের পুকুরের ওখানেই তো। হ্যাঁ, রিজার্ভ ট্যাঙ্কের পুকুরের ওখানে, চানমিয়া লেনে। তো এই জায়গাটা তখন থেকেই ধরা হইতো যে বেশ অভিজাত এলাকার মতো, মানে ওইভাবে ধরা হতো, কারণ আশেপাশে এখন যেমন ধরেন রমজান সিটি, এটা ছিল পুরা চক। রমজান সিটি কোনটা? রমজান সিটি হচ্ছে ওই যে রিজার্ভ ট্যাঙ্কের পিছনে। রিজার্ভ ট্যাঙ্ক মানে আমাদের বাসা যে এলাকা, ওইটা কি রমজান সিটি? ওই যে এলজিডি সাথে যেটা, হ্যাঁ ওইখানে আমাদের বাসা। হ্যাঁ, ওই জায়গাটা পুরা ছিল না, পুরা চক ছিল, ধান ক্ষেত ছিল। হ্যাঁ, আমরা যখন গেছি তখন তো মাত্র একটা বাসা ছিল। সিআরপি হইছে এখন, সিআরপি তো ওই যে পুরা ধান ক্ষেত ভরে তো সিআরপি হইলো, তখন তো একটা বাসা ছিল আমরা যখন গেছি, বুঝতে পারছি। হ্যাঁ, ওইটা এখন রমজান সিটি হইছে নাকি? ওটা তো শুনছিলাম রমজান সিটি, ওইটার নাম তো রমজান আলী সড়ক, ওই রাস্তাটা রমজান সিটি শুনতাম আর কি, যারা ওখানে থাকে, আমার একটা ফ্রেন্ড থাকে, ওই বলে রমজান সিটি, ভাবলাম তাই হবে আর কি। তারপর ধরেন এই সাইডে হচ্ছে গঙ্গাধরপট্টি, মানে নর্মাল আমাদের মতো বাসা ছিল, কিন্তু এখন তো দেখি সেখানে বিশাল বড় বড় খুব সুন্দর সুন্দর বিল্ডিং, ডেভেলপার গেছে এবং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, রাস্তাঘাট ভালো করছে, কিন্তু মানে আমাদের লাগে না আমাদের সময়টাতে, কারণ ওই এলাকা দিয়ে তো আমরা অনেক যাতায়াত করছি, যে প্রাইভেট পড়তে যেতাম, কলেজে যেতাম। তো এই একটা বড় চেঞ্জ আমার কাছে মনে হয়েছে মানিকগঞ্জে। আর মানিকগঞ্জে যে মেইন শহর যেটা আপনার যে শহীদ রফিক সড়ক, যেটা আমি কখনোই চাই না ওই সড়কের আশেপাশে কোনো চেঞ্জ হোক, যেটা যেভাবে আছে সেটা সেভাবে থাকুক। কিন্তু ইদানিং দেখলাম, এবারও গেলাম, ওই যে মহিলা কলেজের পাশে মনে হয় একটা বড় একটা হবে, বড় একটা স্থাপনা হবে, ভেঙে ফেলছে। তারপরে হচ্ছে কল্পতরু একটা লাইব্রেরি ছিল, তার অপোজিটে মনে হয় বড় একটা মার্কেট করছে, অনেক চেঞ্জ হচ্ছে আর কি মানিকগঞ্জে এখন। ওকে। সো আমরা যখন স্কুলে পড়তাম তখন তো খুব একটা রেস্টুরেন্ট কিছু একটা ছিল না, দু একটা রেস্টুরেন্ট ছিল, বা ওই যে ব্রিজের ওই পারে যে এখন অনেক ধরনের রেস্টুরেন্ট হয়েছে। তো এই অপশনগুলো তো ভালো, মানে এই অপশনগুলোর আপনি বিপক্ষে কেন? না, এই অপশনগুলোর বিপক্ষে ঠিক সেরকম না। হ্যাঁ, আমাদের সময় স্কুল লাইফে আসলে কোনো রেস্টুরেন্টই মনে হয় ছিল না, বা থাকলেও হয়তো আমার নলেজে নাই। চাইনিজ রেস্টুরেন্ট যেটা বলে, একটা বেকারির দোকান ছিল, কেক পাওয়া যেত এখানে, এবং হচ্ছে প্রথমে আনলো হলো একটা পিজা আনলো, বলতো পিজা, বেসিক্যালি ওটা হচ্ছে মানে এখন বুঝি ওই পেঁয়াজের পিজা আর কি, কিন্তু জিনিসটা তখন আমাদের কাছে পিজা ছিল, আর কেক পাওয়া যেত। এইটাই মনে হয় আমার কাছে তখন ছিল, কিন্তু তখন এই জিনিসটা যেরকম একটা অ্যাট্রাকশন ছিল, এখন আমি দেখি না। এখন যে এত এত দোকান, এগুলোর প্রতি এখন যে আমি বাদ দিলাম, আমার পরের জেনারেশন যারা ওখানে থাকে, এদের এত এত অ্যাট্রাকশন তো মনে হয় না এইগুলোর প্রতি আছে, কারণ এখন কোনো কিছু কিন্তু ইউনিক না, ঠিক না? আজকে একটা দোকান বসছে, কালকে দেখবেন আরও 2-3টে বসে গেছে,
এবং ওদের মধ্যে একটা ভালো একটা সুস্থ প্রতিযোগিতা যদি থাকে, যেমন রেস্টুরেন্টের মধ্যে আমার খুব ক্লোজ ফ্রেন্ডের ভাই, ওরা আমার বোনের ফ্রেন্ড, ওদের রেস্টুরেন্ট আছে, তো ওরাও দেখি অনেক ভালোই করে। আমি বিপক্ষে ঠিক তা বলছি না, কিন্তু মানে ওভারঅল মানিকগঞ্জের যে লাইফস্টাইলটা ছিল অনেক আমাদের সময়, মানে আমি যখন ছোটো ছিলাম খুব সিম্পল ছিল মনে হয়, খুব একটা জটিল কোনো কিছু আমার মনে হয়নি। আমরা যখন স্কুলে পড়তাম তখন আসলে কত ফ্রিকোয়েন্টলি ঢাকা আসা হতো? খুব একটা তো ঢাকা আসা হইতোই না। এখন তো খুব ছেলে পেলে ইজিলি ঢাকা আসতে পারে। তখন খুব একটা ঢাকা আসতামও না, বড় বন্ধ হইতো। ঢাকায় আমার খালার বাসা আছে, আমার কাজই হচ্ছে যে কোনো বন্ধে আমি খালার বাসা চলে আসতাম, ওইভাবে ঢাকা আসতাম। তাও মনে হতো যে পুরা দিনের জার্নি, সেই বাস স্ট্যান্ডে যাও, টিকিট কাটাও, বসে থাকো। শুভযাত্রা বাস ছিল একটা, যাত্রী সেবা মনেও নাই। না, শুভযাত্রা ছিল না, যাত্রী সেবা হচ্ছে এই থেকে আসতো, আরিচা থেকে আসতো। 22 টাকা ছিল টিকিটের দাম। আরিচা থেকে গাবতলী পর্যন্ত যেত, আর শুভযাত্রা ফুলবাড়ি পর্যন্ত আসে। শুভযাত্রা ওই বাসে করে আসতাম। তো মানে খুব অনেক স্ট্রেনাস জার্নি মনে হতো তখন আর কি। আর এখন তো মানুষ ঢাকা মানিকগঞ্জ আপ ডাউন করে, আমার হাজব্যান্ডও প্রতিদিনই মানিকগঞ্জে যান, আমরাও কোনো দরকার হলে আপ ডাউন করতে পারি। এখন তো যাতায়াত অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, ওই যে সিঙ্গারের ভিতর যে সড়কটা হয়েছে, হেমায়তপুরের ভিতরে যে রাস্তাটা গেছে, এটার জন্য খুব ইজি হয়ে গেছে, এটা ভালো। আগে ধরেন একটা কাজ করতে হলে ঢাকায় আসা মানে হচ্ছে গাট্টি বুসকা গুছায় কোনো একটা রিলেটিভের বাসায়, সেখানে যে উঠে আমরা সে কাজটা করছি, ইভেন কি যেটা মার্কেটিং হোক বা কোনো ডাক্তার দেখানো হোক, এখন আর সেই জিনিসটা লাগে না। তো এখন তো দিনের কাজ দিনে সেরে ব্যাক করা যায়। আচ্ছা, তো এই যে তখন তো মানিকগঞ্জের এই বিশেষ করে যে বেউথার রোডটা যেটা, সেটা তখন অনেক চওড়া হয়ে গেছে। হ্যাঁ, ওই রোডটা তখন অনেক চিপা ছিল। সো এই যে রাস্তা, বেউথা ব্রিজটা ছিল না। হ্যাঁ, বেউথা ব্রিজটা তো আমার নানু বাসা হচ্ছে বেউথা নদী পার হয়ে, মানে কালীগঙ্গা নদী আর কি, পার হয়ে আরেকটু যেতে হয় রিক্সায়। তো ওইটাও আমাদের জন্য খুব একটা ইন্টারেস্টিং জার্নি। প্রতি সপ্তাহে যেতাম রিক্সা করে বেউথা ঘাট, ওখান থেকে চরের মতো অনেকখানি রাস্তা হাঁটা লাগে, বালুর মধ্যে হেঁটে নৌকায় উঠতাম, নৌকাটা পার হয়ে আবার একটা রিক্সা করে নানু বাসা যেতাম। ওকে, তো এই যে ঢাকার সবচেয়ে কাছের যে শহরগুলোর মধ্যে তো মানিকগঞ্জ অন্যতম। তো সেই হিসেবে আপনি যদি ঢাকার সাপেক্ষে মানিকগঞ্জকে চিন্তা করি, তাহলে তো মানিকগঞ্জকে অনেকটাই গ্রাম লাগে এখনো যদি চিন্তা করি, ঢাকা থেকে কেউ যদি গিয়ে মানিকগঞ্জে থাকতে চায়, সেরকম ভালো কোনো হোটেল তো নাই। ওই অনেক আগে একটা রঞ্জিত বোর্ডিং ছিল, ওইটার হয়তো এখন আপডেট হয়েছে, ওই লোকজনের দেখা যাচ্ছে সার্কিট হাউস বা ওই ডাক বাংলো ওই সব জায়গায় থাকতে হবে। তো মানিকগঞ্জের এই চেঞ্জগুলো কি দরকার না, নাকি এই যে আমরা মানিকগঞ্জের আমাদের যে শৈশব কৈশোরের যে মানিকগঞ্জ, সেটা নেই আমরা স্মৃতিচারণ করব? না, মানিকগঞ্জ ঢাকার কাছেও সেই হিসাবে কিন্তু মানিকগঞ্জ যথেষ্টই ব্যাকডেটেড, এটা সত্য কথা। কারণ ঢাকার কাছে আরও যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে, অ্যাটলিস্ট নারায়ণগঞ্জ বা গাজীপুরের রেসপেক্টে চিন্তা করেন, এগুলো তুলনা মানিকগঞ্জ ডেফিনেটলি অনেকটা ব্যাকডেটেড। এবং আমরা যারা মানিকগঞ্জের নেটিভ, আমরা চিন্তা করি যে আমরাই এর জন্য দায়ী। আমরা কখনো এত কিছু মানে চেঞ্জ করব, উন্নতি করব, এই চিন্তা আমরা করি না কখনো মানিকগঞ্জকে নিয়ে। হয়তো ওই জন্য আমার মধ্যে একটা ওরকম একটা ইয়ে আছে, কিন্তু না, এটা ঠিক না। ওই যে বলে যে প্রদীপের নিচে অন্ধকার থাকে, আমাদের এলাকাটা হচ্ছে সেই অবস্থা আর কি। তো এই জন্য হয়তো না। আর চেঞ্জ তো হচ্ছে হিমালয়, কারণ হচ্ছে এখন কিন্তু রিসোর্ট তো আছে মানিকগঞ্জে, ডেরা একটা রিসোর্ট হয়েছে, সিংগাইয়ের একটা হয়েছে, এখন রিসোর্ট হচ্ছে, এবং ডেরায় তো প্রচুর প্রোগ্রাম হয়। আমার অধিদপ্তরে অনেক প্রোগ্রাম হয় ডেরায়, এবং ওখানে থাকার ব্যবস্থায় সব ভালো। তারপরে পাটুরিয়াতে সম্ভবত একটা বড় একটা হোটেল ছিল, 3 স্টার হোটেল, আমার ঠিক নামটা মনে নাই, এখনও অ্যাক্টিভ আছে কিনা আমি তাও জানি না। তো এখন ওই আর মানিকগঞ্জে হচ্ছে কি, মানে আমরা যেমন ঢাকা থেকে একটা দূরে একটা ডিস্ট্রিক্টে যেয়ে যখন প্রোগ্রাম করি তখন থাকার একটা ইয়ে হয়, কিন্তু আমার কাছে মনে হয় কি মানিকগঞ্জে যারাই প্রোগ্রাম করে কেউ থাকবে ওই জিনিস নিয়ে চিন্তা করে মানিকগঞ্জে যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওরকম কখনো আসলে আমরা ফিল করিনি হয়তো যে ঢাকা থেকে মানিকগঞ্জে গিয়ে থাকতে হবে, কারণ যারা মানিকগঞ্জে লোকাল, থাকার জায়গা তো অভাব নাই। আমার নিজের বাসা না থাকলে কী হয়েছে, আমার 32টা আত্মীয়স্বজন আছে, কারো না কারো বাসা আমার জায়গা হয়ে যাবে। তো এই জন্যই হয়তো মানিকগঞ্জের এই জিনিসগুলি হয়তো এতটা ফিল হয় নাই কারোর কাছে। আচ্ছা, এবার স্কুলের প্রসঙ্গে আসি, যে বয়েজ স্কুল এবং গার্লস স্কুলের মধ্যে সবসময় একটা কম্পিটিশন ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। আমাদের সময় রেজাল্ট নিয়ে কম্পিটিশন ছিল, যে কোনো কিছু নিয়ে কম্পিটিশন ছিল, এবং ভালোই ছিল। আমাদের কম্পিটিশনটা অত খারাপ পর্যায়েও ছিল না, যথেষ্ট কনস্ট্রাকটিভ আমার কাছে মনে হয়েছে। রেজাল্ট নিয়ে তো কম্পিটিশনটা থাকবেই। হ্যাঁ, মানে ওই তখন যারা
10-এ ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, তাদের মধ্যে কে স্ট্যান্ড করবে, কে স্টার পাবে, এগুলো নিয়ে সবসময় এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো বয়েজ স্কুল, এখন বললে তো আমার আর আপনার মধ্যে লাগবে না, লাগবে না, আপনি বলেন। বয়েজ স্কুল হচ্ছে খুবই হীনমন্যতার পরিচয় দিতে সবসময়, তাই না? গার্লস স্কুল রেজাল্ট ভালো করবে সেটা কিছু না, এটা এটা হয়ে গেছে বা এটা কোনো একটা ইয়েতে, কিন্তু যখন নিজেরা রেজাল্ট ভালো করে সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের ছেলেদের মধ্যে ছিল, কাজ করতো। আচ্ছা, কিন্তু সামগ্রিকভাবে তো বয়েজ স্কুলের রেজাল্ট ভালো, হাই স্কুল গার্লস স্কুলের চেয়ে ভালো। হ্যাঁ, গার্লস স্কুলের চেয়ে বয়েজ স্কুলে অ্যাভারেজ ভালো ছিল। আচ্ছা, তো ওই সময় যেটা ছিল যে আপনি তো সম্ভবত ফার্স্ট বা সেকেন্ড কিছু একটা ছিলেন, তাই না? ওকে, তো তখন আপনাদের যে বিল্ডিংটা ছিল, এখন আমি মাঝে মাঝে বাসায় যাওয়ার সময় যে বিল্ডিং আরো অনেক বড় করছে, বিল্ডিংটা আরো এক্সটেনশন হয়েছে, একতলা উপরে উঠছে, তারপর হচ্ছে আপনার এই পাশটা হাতের বাম পাশ বলি আর কি, বাম সাইডে নতুন বিল্ডিংও হয়েছে। ওই জায়গাটা আমাদের সময় হচ্ছে পুরনো একটা টিনের ছিল, বলতো হেডমিস্ট্রেসের কোয়ার্টার বা একটা হয়তো যারা ব্যাচেলর টিচার ছিলেন ঢাকার বাইরে থেকে আসতেন তাদের থাকার ব্যবস্থা ছিল, খুব একটা উন্নত ব্যবস্থা না, কিন্তু ওটার মধ্যে থাকতো। আবার সামনে খালি জায়গা ছিল, আমরা খেলতাম। তো ওগুলো ভেঙে এখন নতুন করে করবে, আর একটা বিল্ডিংই হয়েছে, একটা এক্সটেনশন হয়েছে নতুন। এখন স্বাভাবিক, এখন স্কুলের স্টুডেন্ট বাড়ছে, শিফট চেঞ্জ হয়েছে, শিফট 2টা করে শিফট হয়েছে, আমাদের সময় একটা শিফট ছিল, 2টা শিফট হয়েছে। এই সব কিছু নিয়ে আমি তো মাঝে মাঝে যাই স্কুলে। আচ্ছা, আমাদের সিট আপনাদের স্কুলে পড়তো, তো আমি যেটা গেছিলাম দেখলাম যে ভিতরে তো জায়গা আসলে খুবই কম, আমাদের বিল্ডিং কিভাবে করলো? আমাদের ক্যাম্পাসের জায়গাটা মোটামুটি বড় ছিল, কিন্তু আপনাদের বয়েজ হাই স্কুলের জায়গা তো অনেক বড়, অনেক বড়। আমাদের সেই তুলনায় গার্লস স্কুলের জায়গা অনেক কম। আমাদের তো ওই সময় খেলার মাঠটাও ছোটই ছিল, কিন্তু পিছনে যে জায়গাটা আছে, মানে যতটুকু হচ্ছে মেইন স্কুলটা যতটুকু ছিল, পিছনে কিন্তু ততটুকু জায়গা আছে সাথে, কিন্তু ওই জায়গাটা কখনো মনে হয় না যে এটা স্কুলের কিছু। একতলা একটা টিন শেড বিল্ডিং ছিল বললাম, যেটা ওই পুরোনো ভাঙ্গা গাড়ি রাখা ছিল, জায়গাগুলো জলাবদ্ধর মতো, মানে জলাভূমির মতো ছিল পিছনটা। ওই জায়গাটা ভরে এখন আবার করতেছে, যথেষ্ট বড় করতে পারবে। আচ্ছা, তো আপনাদের সময়কার স্কুলের যে অবস্থা ছিল, এখনকার যে স্কুল সেটা আসলে কোয়ালিটির দিক থেকে কি আগের মতোই আছে নাকি কোয়ালিটি ফল করছে? না, কোয়ালিটির দিক থেকে এখন আমি তো আসলে খুব বেশি ভালো বলতে পারবো না, কারণ আমার কোনো মানে একদম ক্লোজ কোনো স্টুডেন্ট এই মুহূর্তে ওখানে নাই। ডেফিনেটলি আগের চেয়ে ভালো করছে, কারণ এখন শিফট বেশি, এখন ছেলে মেয়ে বেশি, প্লাস হচ্ছে এখন সবচেয়ে বেশি যেটাই হয়, আমরা যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে এমন অবস্থা যে চাইলেই কেউ ভর্তি হতে পারে ওখানে, চাইলেই কেউ ক্লাস মানে চান্স পেতে পারে, ইভেন কি যে কটা নিবে সে কটা পরীক্ষাও দেয় না, এরকম হতো। তো কিন্তু এখন কিন্তু সেটা নাই, এখন সবাই চায় যে এই স্কুলটাতে পড়বে, জেলা স্কুল হিসেবে একটা ভালো স্কুলের কথা তারা চিন্তা করে, এবং এখন কিন্তু দিলেই চান্স পাবো এরকম হয় না। আচ্ছা, তো ওই আমাদের সময় তো টপার আসলে কাইন্ড অফ সেলিব্রিটি টাইপ ছিল, মানে দেখা যাচ্ছে যে যখন 9-10-এ পড়তাম মোটামুটি সবাই অ্যাটলিস্ট নাম জানতো এবং এই ধরনের অনেক অভিজ্ঞতা হইতো। সো আপনি যেহেতু টপার ছিলেন, আপনারও তো নিশ্চয়ই এই ধরনের অনেক এক্সপিরিয়েন্সেস, আপনার ওই সেলিব্রিটির যে ইমেজ সেটটা সে ব্যাপারে কিছু বলেন। আমার সেলিব্রেশনের আসলে হচ্ছে রেজাল্টের কথা যদি বলি, খুব একটা কি ভালো রেজাল্ট, অ্যাভারেজ ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে, কিন্তু আমার ধারণা যে আপনি স্ট্যান্ড করবেন বা কিছু একটা এই টাইপ গল্প নিশ্চয়ই অনেকদিন এতেই ছিল না ছিল। এবং হচ্ছে আপনাদের সাথে যে আমাদের স্কুলে যে মনির ভাই ছিল, মনির ভাই কিনা তো অনেক গল্প শুনতাম, কিন্তু মনির ভাই শেষ পর্যন্ত অত ভালো করেনি, 814 বা এই টাইপ কিছু একটা পাইছিল ওরা। হ্যাঁ, না মনির আমাদের সাথে পড়তো। তো আমাদের সময় যেটা হয়েছে কি যে আমার ডিস্ট্রিক্টের মধ্যে আমার রেজাল্টটা খুব ভালো ছিল, সবচেয়ে মানে বেশি মার্কস ছিল আমাদের সময় মার্কস ছিল, কিন্তু A+ আসে নাই, আমাদের পরের ব্যাচ থেকে। তো যার কারণে সবাই বিশেষ করে স্যাররাও আমাকে খুব পছন্দ করতেন, কারণ তাদের যে আমি খুবই মানে অসাধারণ একটা টাইপ স্টুডেন্ট। কিন্তু আমার যেটা হয় নাই কখনো, সেটা হচ্ছে আমি স্টুডেন্ট ভালো হতে পারি, কিন্তু আমি কখনো স্টুডিয়াস না। আমাকে যে এটার জন্য খুব পরিশ্রম করে একেবারে আদা জল খেয়ে লাগতে হয়েছে তা লাগে না। হ্যাঁ, আমি রেগুলার ছিলাম, আমি চেষ্টা করছি রেগুলারলি, খুব স্ট্রেনাস কিছু করতে হয় নাই। হইলে হয়তো আমি এরকম রেজাল্ট করতাম, কিন্তু তখন আসলে এই ফিলিংসটা কাজ করে নাই। আমি বই যেটা পড়ার, যেমন ধরেন পুরা বইটা পড়বো, পুরা বইটা সম্পর্কে আমার ভালো আইডিয়া থাকবে, তা কিন্তু ওই যে ওইটা থেকে যে রেজাল্ট ভালো করতে হলে আরও ভালো করতে হবে, আরও বেশি বই পড়তে হবে, এই জিনিসগুলি আমি অতটা করি নেই। তো আমার রেজাল্টটা হচ্ছে মানিকগঞ্জের ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভালো নাম্বার পাইছিলাম। প্লাস পয়েন্টটা কোন জায়গাটাই হয়েছে, যেটা আমার যেটা মনে হয়
2 বছর আগেই যে আমাদের যে ডিবেটের কথা আপনি বললেন, ওইটা ছিল একটা ঐতিহাসিক একটা বিষয়। আচ্ছা, হ্যাঁ, মানিকগঞ্জ থেকে এর আগে কখনো আমরা জানা মতে আমাদের স্কুল থেকে জাতীয় টিভি বিতর্ক প্রতিযোগিতা কেউ যায় নাই। তো এনিহাও আমরা গেছিলাম, এবং যেই বলে যে যেটাকে বলে যে প্রথম ইয়েতেই বাজিমাত করা, ওই ধরনের একটা ব্যাপার হয়েছিল। অবশ্যই এটার সাথে লাখ তো একটা ব্যাপার ছিলই। না বা ইয়েতে বিতর্কে লাখের কি ব্যাপার, বিতর্কে তো পারফরমেন্স ভালো যাবে, ওইটাই বলতেছি যে কখনো আমরা টিভি বিতর্কে যাই নাই, তখন গেলাম, কিভাবে গেলাম, হয়তো টিচাররা একটা মানে স্বতঃপ্রণোদিত হয়ে হয়তো ওনারা এটাকে অ্যারেঞ্জ করছেন। তো ওই যে ইয়েটা হইলো, আমরা সবাই মানে ওটা মোটামুটি আমাদের আত্মীয় স্বজন স্কুলের সবার কাছে বেশ একটা বড় একটা গল্প ছিল। তো ওইখান থেকে সবাই আমাকে খুব ভালো চিনত, এবং তারপর আমি ক্লাসের ফার্স্ট গার্ল ছিলাম, মাঝে মাঝে সেকেন্ড হইতাম। স্কুলের রেজাল্ট নিয়ে কিছু ঝামেলা থাকতো সবসময়, ওই যেটা হয় যে ফার্স্ট সেকেন্ড বা সেকেন্ড থার্ড এদের মধ্যে কিছু কম্পিটিশান থাকে। তো এই জিনিসগুলো নিয়ে স্যাররা আমার প্রতি খুবই কনফিডেন্স ছিলেন যে আমি তো স্ট্যান্ড করবো বা এরকম ভালো রেজাল্ট আমার হবে। ইভেন কি আমি একবার আবার বাসা থেকে একবার চিন্তা করলো যে যেহেতু ভালো স্টুডেন্ট, ওকে ঢাকায় একটা ভালো স্কুলে দিই। তো আমার একজন স্যার আছেন, উনি খুবই মানে খুব চেষ্টা করছেন আমার আব্বা আম্মাকে ডিমোটিভেট করা, যে না 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 ঢাকাতে দরকার নেই, ও এখানেই ভালো করবে, এই করবে সে করবে। তারা আমাকে লুজ করতে চান না, এরকম একটা অবস্থা। তো আমার কাছে মনে হয় যে রেজাল্ট আমার হয়তো আরও ভালো হতে পারতো, কিন্তু ওই সময়টা সব কিছু মিলাই ওই যে আপনি যেটা বললেন সেলিব্রিটি একটা ব্যাপার, ওই ব্যাপারটা আমি বেশ উপভোগ করছি। করার কথা বিশেষ করে এই যে টিচাররা এটা করতো বা জুনিয়র ব্যাচের ছেলে পেলে নোট নেওয়ার জন্য আসতো। আর হচ্ছে তখন একটা যেটা হইলো যেটা আমাদের এসএসসি রেজাল্টের পরে কিছু কিছু সংগঠন থেকে আমাদেরকে তখন আবার সংবর্ধনা দিল মোটামুটি। আর যেহেতু আমি ওখানকার সবাই আমাকে চিনে, একটা প্রোগ্রামে যাই, সেখানে আমাকে কিছু বলতেছে সবাই, খুব মানে কারোর মধ্যে আমি কখনো কোনো দেখি নেগেটিভ কোনো কিছু দেখিনি, সবাই খুব পজিটিভলি উৎসাহ দিতেন আর কি। আমার কাছে বিষয়গুলি খুব ভালো লাগতো। আমার মনে হয় জিনিসটা এখন কমে গেছে। হ্যাঁ, মানে আপনাকে এই প্রশ্নটা করার এক্সাক্ট কারণ এটাই যে এখন যারা ফার্স্ট সেকেন্ড হয়, এখন কি শহরের লোকজন তাদের কথা জানে? বিশেষ করে মানে আমার নিজের রেফারেন্সে বলতে পারি যে আমাদের স্কুল থেকে তো আমি প্রথম GPA 5 পাইছিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা যখন 9-10-এ পড়ি তখন থেকেই আমি এবং রাতুল সরকারেরা যে GPA 5 পাবো এটা সবাই বলতো, এবং দেখা যাচ্ছে যে প্রচুর মানুষজন শুধুমাত্র এটার কারণে এই নোটপত্র হাবি যাবে এগুলোর জন্য প্রচুর করতো, মানে একটা অন্যরকম একটা ফিলিংস দিত। কিন্তু এখন যে শত GPA 5 পায়, গোল্ডেন 5 ফার্স্ট সেকেন্ডকে, সেটা খবর জানেও না। এটার কারণ কি সংখ্যা বেড়ে গেছে, নাকি আসলে মানুষের জীবনযাত্রার ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে? এখন তো মানিকগঞ্জের মানে হাই স্কুলে বা গার্লস স্কুলে ফার্স্ট বয় সেকেন্ড বয়কে ঠিক খোঁজখবর কেউ রাখে না। আমি লাস্ট ঈদে গিয়ে মানে আমার ভাগ্নিকে করছিলাম যে গার্লস স্কুলের ফার্স্ট গার্ল আর হাই স্কুলের ফার্স্ট বয় এদেরকে বই দিব, তো খুঁজে পাওয়া গেল যে করার জন্য। ইনফ্যাক্ট মাঝখানে 2021 সালে আমি একটা স্কলারশিপ দিয়েছিলাম মানে আমার ইয়ের থেকে, তো স্কলারশিপ দেওয়ার মতো ছেলে পেলে পাইলাম না, মানে আমার যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল সেটাও পাইলাম না। সো তাহলে কি লাইফের ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে, নাকি প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে? কী কারণে এখন আর এই গার্লস স্কুল বা হাই স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় নিয়ে মানুষের মানিকগঞ্জ শহরের মানুষের এরকম আগের মতো আগ্রহ নেই? না, এখন আসলে এটা এক্স্যাক্টলি এটা এভাবে হয়তো ডিফাইন করা সম্ভব না, কিন্তু মূল একটা কারণের মধ্যে আমার যেটা মনে হয় এই যে জিপিএস সিস্টেমটা, এটা একটা কনফিউজিং সিস্টেম। প্রথম কথা, আমি নিজেও খুব কনফিউজড। মানে এখন কিন্তু আপনি নিজেই ক্লাসিফাই করতে পারবেন না হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস। হ্যাঁ, আপনি টিচার হলে আপনি হয়তো জানেন যে আমার এই ছাত্রগুলোর মধ্যে এ হচ্ছে সবচেয়ে কিন্তু তখন দেখেন একটা মার্কস দেখে কিন্তু যে কোনো গার্ডিয়ান, সে তার ছেলে মেয়ে পড়ুক বা না পড়ুক, সে কিন্তু একটা ধারণা করে নিতে পারে যে আচ্ছা ও এই মার্কস পাইছে, কাজে ও 750 পাইছে আর ও পাইছে 850, ও আচ্ছা ও তো অনেক ভালো। তখন ওর প্রতি একটা আগ্রহ, একটা আকর্ষণ কাজ করবে। আর এখন GPA 5 পাচ্ছে, মাঝখানে যখন প্রথম কয়েক বছর মনে হয় GPA 5টা খুব একটু দুর্লভই ছিল। তখন যাও একটু মানুষজন একটু হয়তো একটু সমীহ করতো, এখন তো মনে হয় তাও করে না। এখন এটা একটা কমন জিনিস, বরং GPA 5 কিভাবে সমীহ করবে সেটাই, যে GPA 5 এখন এটা কোনো ব্যাপারই না, কেউ এটা কিছু মনেই করে না। হ্যাঁ, প্রথমবার পাইলো মাত্র 76 জন, পরের বার হচ্ছে 400 কত জন, আমাদের সময় 1392, সেটাই মনে হলো যে বিরাট কিছু। আর আমাদের
থেকে দেখেন আমাদের সময় মনে আছে আমার স্ট্যান্ড করার একটা সিস্টেম ছিল, আমরা দেখতাম ইয়েতে দেখাতে টিভিতে ওদের সাক্ষাৎকার নিচ্ছে, তার বাবা মার সাক্ষাৎকার নিচ্ছে, এবং সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে আপনার এই অর্জনের পিছনে কার অবদান সবচেয়ে বেশি, বাবা মা এবং টিচার্সদের কথা তারা বলবে। এই জিনিসগুলো করতো কিনা, প্রাইভেট পড়তো কিনা, দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতো, ডেইলি রুটিনটা কীরকম, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমাদের গার্জিয়ানরাও কিন্তু আমাদেরকে দেখাইতো যে দেখো তুমি যদি স্ট্যান্ড করো তোমার এভাবে সাক্ষাৎকার নিবে, পেপারে ছাপা হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য একটা আকর্ষণ হিসেবে কাজ করতো, তাই তো আমারও তো এরকম হবে। হ্যাঁ, এখন তো সব কিছু নাই। আচ্ছা, এই যে ডিবেটে আপনি গেছিলেন, মানে যেটা হয় যে নর্মালি ক্লাসের টপাররা তো পড়াশোনা বের অন্য কিছুতে খুব একটা ইন্টারেস্টেড থাকে না, তো আপনি ডিবেটে কেন গেছিলেন? পড়াশোনার প্রথম কথা হচ্ছে পড়াশোনার বাইরে আমার সব কিছুতে খুব ইন্টারেস্ট আছে। এটার শুধুমাত্র হচ্ছে আমি যদি আমার লাইফের কথা বলি, মানে একদম 6 থেকে শুরু করে আমি মানিকগঞ্জে হেন কোনো কম্পিটিশন নাই তখন আমি পার্টিসিপেট করতাম না, এক্সেপ্ট নাচ, গান, অভিনয়, এই 3টা আমি পারি না। এইটা ছাড়া যা আছে, যেখানে লেখা যায় আর যেখানে একটু বলা যায়, ইভেন কি আমি ছবি আঁকতে জানি না, আমি চিত্রাঙ্কন প্রতিযোগিতাও দিচ্ছি, লোভে লোভে দিচ্ছি, কারণ আমার লোভটা কি কাজ করতো, তখন 1st, 2nd, 3rd পুরস্কার দিত বই, নানান রকম বই দিত, হয়তো খুব ছোটো একটা কবিতার বই দিচ্ছে, জীবনে কোনোদিন পড়বো না, কিন্তু ওই জিনিসটার প্রতি আমার যে একটা আগ্রহ, পুরস্কার দিবে একটা জিনিস, একটা বই দিক, কখনো প্লেট দিছে, একটা মগ দিছে, তো এই জিনিসগুলোর টানে টানে আমি কিন্তু সব কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। আর তখন সুবিধা ছিল, কোনো বাধা নিষেধ নাই যে না তুমি এটা করতে পারবা না, তুমি এতটা বেশি করতে পারবা না, শুধু নাচ, গান আর অভিনয় আমি পারি না, এই জন্য আমরা দিতে পারতাম না। আচ্ছা, তার মানে যে শিশু একাডেমিতে যে মৌসুমী প্রতিযোগিতা করা হতো ওটাতে আপনি প্রায় পার্টিসিপেট করতাম। আমি বলতেছি না যে আমি খুব একেবারে প্রত্যেকটাতে ফার্স্ট হইতাম, কারণ ওদের আবারই আছে হচ্ছে যে কি বলতো, তখন বুঝতাম না, উপজেলা পর্যায়ে হইলো, তারপর বললো জেলা পর্যায়ে নিয়ে গেল, তারপর আবার জাতীয় পর্যায়ে নিয়ে গেল। ওইটা মৌসুমী প্রতিযোগিতা ছিল। হ্যাঁ, কোনো একটা প্রতিযোগিতায় মনে হয় ঢাকায় আসছিলাম, বুঝতে পারিনি যে এটা হইলে ঢাকা যেতে হবে, তো বললো যে ঢাকা যেতে হবে। না, এটা সম্ভবত ইসলামী ফাউন্ডেশনের কোনো একটা প্রতিযোগিতা ছিল, সম্ভবত সাধারণ জ্ঞান ওদের একটা ছিল, ওদের ছোট একটা বই ছিল, ওই বই মুখস্থ করে ওটার কোশ্চেন অ্যান্সার করতে হয়, ওই টাইপের কিছু একটা ছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই, কিন্তু জাতীয় পর্যায়ে এসার ওই আগ্রহটা হারাই গেছে। আচ্ছা, ওটা কি শিশু একাডেমিতে হয়েছিল না কোথায় হয়েছিল তাও খেয়াল নেই। আমার একটা এরকম হয়েছিল 2001-এ যে হলো বিতর্ক প্রতিযোগিতা হলো শিশু একাডেমি থেকে, ওখান থেকে প্রথমে থানা পর্যায় থেকে জেলা পর্যায়ে, তারপরে জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে। তো বিভাগীয় পর্যায়ে আমি পাইছিলাম, মানে ফার্স্ট হয়েছিলাম, আর থানা এই ডিবেটে ন্যাশনালে গিয়ে তখন 3rd হয়ে গেছি। ওকে, সো আপনার এই যে ওই যে বিতর্ক নিয়ে এত আলাপ হচ্ছে, ওইটাতে সিলেকশনটা কীভাবে হয়েছিল? সিলেকশনটা আমার যতদূর মনে আছে খুব সম্ভবত, কারণ হচ্ছে তখনকার ক্লাসে আসলে এখন যেমন আপনি যান, আপনি অনেক বিতার্কিক আগ্রহী পাবেন, আপনি অনেক শিল্পীদেরকে আগ্রহী পাবেন, কিন্তু তখন কিন্তু এরকম ছিল না, কে নাম দাও দিয়ে দিছি নাম, এবং দেখা গেছে যে নাইও কেউ, এবং যারা বাকি 2জন ছিল ওরা হচ্ছে আমারই খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একটা টিম নিজেরাই করে আমরা স্যারকে বললাম যে স্যার আমরা করব। তো তখন তো আসলে জানতাম না বিতর্কে যে এত কিছু শিখার বিষয় আছে, এত কিছু মানে জানতে হবে, বুঝতে হবে, তখন জাস্ট পার্টিসিপেট করতে হবে, করব, টিভিতে দেখাবে, তো কম কিসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিতর্ক মানে কি, আপনাকে কথা বলতে হবে, এই জিনিসটাতে সবাই খুব কমফোর্টেবল না, যে আপনি বিশেষ করে উপস্থিত বক্তৃতা দিতে যাইতো, মানে এই বিষয়টাতে সবাই খুব একটা আগ্রহ নিয়ে যে পার্টিসিপেট করতে চায় তা না। তো ওই হিসাবে মনে হয়, আর আমি যেহেতু ফার্স্ট গার্ল ছিলাম, আমি কথাও বলি স্যারদের সামনে, কাজে আমাকে সেভাবেই করছে। আচ্ছা, আমি নিজে আগ্রহ করে গেছি, তারাও নিয়ে নিছে এটাকে। ওইটা তো জিতলে আরও, আপনি কি তাহলে আরও করছিলেন? ওই প্রথম ছিল এটা, প্রথমটা হচ্ছে নোয়াখালী জেলা স্কুলের এগেনস্টে ছিল, তো ওটা যে জিতে গেলাম আমরা, হ্যাঁ ওইটাই দিচ্ছে, জেতাটা দেখছেন তো ওইটাই দেখছেন, তা আমরা ধরেই নিছিলাম যে শ্রেষ্ঠ বক্তা হয়েছিলেন যতদূর মনে পড়ে। হ্যাঁ, তাই আমি ধরেই নিছিলাম হচ্ছে যে এটা আপনার করবে, আমরা জিতবো না এরকম। কিন্তু আমাদের যিনি হেডমিস্ট্রেস ছিলেন ম্যাডাম অত্যন্ত ভালো ছিলেন, এবং উনি খালি বললেন যে তোমাদের স্পিরিট থাকবে হচ্ছে তোমরা যে পার্টিসিপেট করতেছো, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি, আমাদের টিচাররা গেছে, অনেক স্টুডেন্টরা গেছে, আমাদের গার্জিয়ানরা গেছে,
যে এটা একটা উৎসবের মতো আমরা যাচ্ছি এনজয় করতে, প্রেশার নিয়েও না যে জিততে হবে, জেতার দরকার নাই, আমার মেয়েদেরকে টিভিতে দেখাবে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আপনারা কি বাস ভাড়া করে গেছিলেন? হ্যাঁ, বাস ভাড়া করে গেছি। মনে হয় এটা শুভযাত্রা ওই বাসের মতোই ছিল আর কি। তো গেছিলাম অনেকজন, টিচাররা অনেকে ছিলেন, আমাদের হেডমিস্ট্রেস ছিলেন শেরিন ম্যাডাম, আর হচ্ছে আমার কিছু রিলেটিভস ছিল, আমার আম্মা গেছিলো, মামা গেছিলো, আমার বোন, স্কুলের বান্ধবীরা, আর আমরা পার্টিসিপেন্ট যে কজন ছিলাম সবারই গার্জেন একজন দুজন করে গেছিলো। মানে সেরকম একটা স্মৃতি ছিল আর কি। আর মানে যেহেতু আমাদের স্কুলের মেয়েরা বেশি, বলা ছিল সব একটু একটু কিছু টেকনিক আর কি আমাদেরকে শিখাই দিয়েছিল, যে হাততালি দিবে কখন, কিছু পয়েন্ট বলে দিলাম যে এই কথা বলার সাথে সবাই করে তুমুল হাততালি দিবে। আমাদের যেহেতু অডিয়েন্সের বেশিরভাগ আমাদের, মানে সবাই মনে হচ্ছে যে একেবারে না জানি কি হচ্ছে, আমাদের স্কুলের খুব টিয়া হলো। তো ওই জেতাটা ছিল খুব আনএক্সপেক্টেড। আমরা তো ডেফিনেটলি ট্রাই তো করবোই, কিন্তু তারপরেও মানে জিততে খুব খুশি হয়েছিলাম ওইবার। তো কিন্তু যখন এরপরে রাউন্ডে গেলাম, ওইটা তো আমরা তখন আসলে ওদের মানে অর্গানাইজিং সিস্টেমটা জানি না যে কিভাবে কোন রাউন্ডে কিভাবে হচ্ছে, শুধু জানলাম যে এটার মধ্যে জিতছে আরেকটাতে আসতে হবে। তো ওইটা সম্ভবত ময়মনসিংহ ক্যারেট কলেজের এগেনস্টে ছিল, তো ওরা তো খুব এক্সপার্ট। আর তো আমাদের এরপরের বার আসলে আমাদের নিজেদেরও খুব একটা আগ্রহ, ওই উত্তেজনাটা প্রথমবারে শেষ হয়ে গেছে। আর যখন দেখলাম যে না, আমরা কিন্তু আসলে ডিবেটের অনেক কিছুই আছে যেটা শিক্ষণীয়, মানে শেখার মতো, এগুলো জানতে হবে আমাকে, ওই টেকনিকগুলো হয়তো আমরা সব ভালো জানতাম না। তো এই ব্যাপারে তো ময়মনসিংহ স্কুল খুব এক্সপার্ট, যাই হোক ওরাই পরে জিতলো। তা আমরা মোটামুটি ধরেই নিচ্ছি যে ওটার মধ্যে আমাদের আর কেউ জিতবো না। কিন্তু যে প্রথমটার যে স্মৃতিটা ছিল ওইটাই মানে পুরো মানিকগঞ্জ সয়লাভ হয়ে গেল যে এই ঘটনা, টিভি যেখানে যত আত্মীয় স্বজন আছে, মানে সেরকম একটা। হ্যাঁ, মানে নর্মালি আমি তো দেখি না, মানে টিভি তো দেখতাম না ছোটবেলায়, শুধু ক্রিকেট খেলা দেখতাম, হুমায়ুন আহমেদের নাটক থাকলে দেখতাম। কিন্তু ওই দিন ঘটনাক্রমে কীভাবে যেন দেখে ফেললাম। আমার ইমিডিয়েট বোন আপনার ব্যাটসম্যান ছিল, সেটা একটা কারণ হতে পারে যে ও হয়তো বলছিল, মানে ঠিক কী কারণে দেখা পড়ছিল মনে নাই, কিন্তু দেখছিলাম আর কি। তো এই যে ডিবেট করা বা আপনি যে বিভিন্ন কম্পিটিশন করছেন, সেটার জন্য তো যেটা হয় যে কনফিডেন্সের একটা ব্যাপার আছে। সো আপনার এইসব কনফিডেন্সের উৎস কি? মানে নর্মালি তো যারা একটু মানে আমাদের ওই সময় যারা ফার্স্ট সেকেন্ড থাকতো তারা তো একটু বুডি বয় টাইপের থাকতো, শাই থাকতো, ইন্ট্রোভার্টেড ধরনের সাধারণত বেশি হইতো। তো সেক্ষেত্রে বিশেষ করে মানে আমার সাথে যে ফার্স্ট ছিলাম, সেকেন্ড ছিলাম, ও তো দেখা যাচ্ছে যে ওর বাবা ওর রেগুলার বাইকে করে দিয়ে যায়, এরকম অবস্থা ছিল, ওর কোনো ফ্রেন্ডও ছিল না। তো আপনার এই কনফিডেন্সের সোর্স কি? আমার আসলে ওইরকম কোনো মানে কনফিডেন্স কিনা জানি না, কিন্তু আমার ছোটোবেলা থেকে একটা জিনিস আমার কাজ করতো কি, যে আমি যে কাজটা করব আমার সেটাতে ভালো করতে হবে, মানে আমি যতটুকু পারি আর কি। স্টিল নাও কিন্তু আমি জিনিসটা ফলো করি এখনও। যেমন আমি অফিস করি, অফিসে নানা ধরনের কাজ থাকে, আমি কিন্তু অ্যাজ এ ওয়ার্কার, একজন কর্মী হিসেবে বা একজন মানে কাজ করে এরকম একটা পার্সন হিসেবে আমি কিন্তু খুব ভালো, আমি খুব সিনসিয়ার যে কোনো কাজই হোক। কারণ হচ্ছে আমি আমার যে কাজটা যখনই যেটা হয় তখন আমি সেই কাজটাকে খুব ভালো করার চেষ্টা করি, এবং আমি খুব ট্রাই করি যে ওইটার মধ্যেই আমার নিজের আইডিয়া হোক, যেভাবে হোক এই কাজটা খুব ভালো হবে এইভাবে। তো হইতে পারে সেইভাবেই হয়তো যে ঠিক আছে, কারণ পড়াশোনা সারাক্ষণ তো আর করতেছি না, আমি ওরকমও না যে সারাক্ষণ পড়াশোনা করতে হবে। তারপরে আব্বা আম্মা নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, আব্বা কখনো একাও ছাড়েন নাই, এটাও সত্য কথা। বাসাও ছিল যে না তুমি লেখাপড়া করো, লেখাপড়ার বাইরের সময় যখন পাবা তখন তুমি অন্য অন্য কাজ করবা। কিন্তু আমার তো সব কার্যক্রম তো স্কুল টাইমে, আমার তো তাতে কোনো অসুবিধা নাই। গান গাইলে সেনা তার রেওয়াজ করতে হবে, নাচলে সেনা সেটার প্র্যাকটিস করতে হবে। তুই আমি হাতের লেখায় যাব, রচনা প্রতিযোগিতায় যাব, উপস্থিত বক্তৃতা যাব, ওখানে যেন আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না। আচ্ছা, তো এই জন্য কিন্তু আমি যখন পার্টিসিপেট করব তখন আমার মানে আমি যতটুকু সম্ভব আমি একটু ভালো করার চেষ্টা করছি। তো হয়তো কোনোটাতে ভালো হয়েছে, কোনোটাতে হয় নাই। যেমন হাতের লেখার ইয়েটা বলি একটা, আমার হাতের লেখা অ্যাভারেজ, খুব ভালো কিছু না, আবার এমনও না যে পড়া যায় না। হাতের লেখার একটা কম্পিটিশন যখন আসলো, আমি তো সবার আগে দিলাম। আমি হিসাব করে ফেললাম ও ফার্স্ট হবে, ও সেকেন্ড হবে, থার্ড আমি হইতে পারি। আচ্ছা যাক, এই থার্ডের জন্যই যাব, কারণ ওই দুটাকে আমি চিনি। বাকি যেগুলি আসতেছে জায়গা জায়গা থেকে ওদেরকে তো আমি চিনি না, ওদের হাতের লেখা আমি জানি না। কাজে থার্ড জিনিসটা আমি হইলেও হইতে পারি, নাও হইতে পারে, না হলে নাই।
কিন্তু যে দুজনকে চিনি এই দুজন হচ্ছে একদম তাদের হাতের লেখা একদম একদম শিল্পীদের মতো, চিত্রশিল্পীদের মতো হাতের লেখা। আমাদেরই ব্যাচমেট, আমাদের ছোট। তার মধ্যে দুজনের জন্য দুটো রেখে দিছি, ফার্স্ট সেকেন্ড ওরা দুজন। থার্ড একটা পজিশন আছে, এটা আমি হইলেও হইতে পারে, আদারওয়াইজ বাইরে থেকে যারা আসছে ওদের মধ্যে কেউ হইতে পারে, এই একটা ক্যালকুলেশন ছিল। আর তারপরে যে এটা করতে আমার কোনো ইফোর্ট দিতে হচ্ছে না, বাসায় কোনো প্র্যাকটিস নাই, আলাদা এক্সট্রা টাইম নেই, যাব গেলাম দিলাম, মানে ভাগ্যে থাকলে যা হয় কি ফার্স্ট হয়ে গেলাম। মানে ওই যে দুজন করছিল, হ্যাঁ পার্টিসিপেট করছে, কিন্তু দুজনের প্রবলেমটা কি, হাতের লেখার তো একটা কম্পিটিশন, একটা নিয়ম আছে যে দিয়ে দিছে যে তোমরা এই প্যারাটা লিখবা 20 মিনিট টাইম। আমি 20টা মিনিট সময়ের মধ্যে আমার পক্ষে যতটুকু ভালো লেখা সম্ভব, এর চেয়ে ভালো আমাকে দিয়ে কীভাবে কোনোভাবেই সম্ভব না। কিন্তু ওখানে কি কোনো টেক্সট দিয়ে হ্যাঁ একটা কার্ড ধরাই দিল আমাদেরকে যে এই কার্ডের এই প্যারাটা তোমরা লিখবা 20 মিনিট সময় বাংলা। লিখলাম আমি খুব গুছায় খুব সুন্দর করে যেভাবে পারি পরিবেশন করলাম। আর যে ফার্স্ট আর সেকেন্ড যে একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা আমার ব্যাচমেট, ছেলেটা আমার জুনিয়র, কিন্তু ওদের দুজন হাতের লেখা অসম্ভব সুন্দর। তাহলে কি ওইটা কি আমাদের স্কুলের ছিল? আমাদের স্কুলের ছিল, ছেলেটাও মেবি বয়েজ হাই স্কুলেরই ছিল। তো ওরাও জানে ও হয় ও ফার্স্ট না ও ফার্স্ট, হয় ও সেকেন্ড নাহলে ও সেকেন্ড, ওরা দুজনে জানে। এটা কি হইলো, দুজনে এত সুন্দর করে লিখতেছে, আমি আবার দেখলাম যাক ওদের কোথায় দেখে লাভ নাই, অন্যদেরটা দেখার চেষ্টা করলাম, ভালো আমি এত কিছু কি মারলে আমার লেখা শেষ হবে না। আমি লেখা শেষ করছি, যেটা হইলো আমি খুবই অবাক হয়েছি যে কীভাবে সম্ভব, ওরা একজন সেকেন্ড হচ্ছে একজন থার্ড হচ্ছে, বাট আমি হয়েছি ফার্স্ট। মানে আমার যে ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও খুব বিরক্ত আমার উপরে যে কী, আমিও খুব লজ্জা ভাব আছে আমার মধ্যে, যেটা এটা তো কেন হইলো। পার্শিয়ালিটি আমরা তখন চিনতাম যে পার্শিয়ালিটি করে, এই ওয়ার্ডটা আমি খুব চিনি, কারণ অনেক পার্শিয়ালিটি করতো, কিন্তু আমার এখানে কোনো পার্শিয়ালিটির সুযোগ নাই ভাই, আমার হাতের লেখা যাতাই থাকবে। তো পরে দেখলাম ওরা দুজন করছে কি, ওদের হাতের লেখা সুন্দর আসছে, হাতের লেখা প্রতিযোগিতা, ওরা জান প্রাণ ঢেলে লিখতেছে, এত সুন্দর করে এত ডিজাইন করে লিখতেছে, হাতের লেখা কেউ শেষ করতে পারে না 20 মিনিটের মধ্যে। হাতের লেখা খুব সুন্দর হচ্ছে যেটুকু লিখছে, কিন্তু কম্পিটিশন একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে টাইমের মধ্যে শেষ করতে হবে, এটা ওরা টেক্সট শেষ করতে, কিন্তু ওরা টেক্সটটা শেষ করতে পারে নাই। আমি টেক্সটটা শেষ করছি, আমার হাতের লেখা মোটামুটি যা আছে ফার্স্ট হয়ে গেছে। আমরা টাইপ যা বুঝতেছি তাতে মফস্বলের যেটা হয়, বাবা মা ছেলে মেয়ে যদি একটু হয় অল্প টাইপ পড়াশোনা করে তাহলে তাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিকে আগ্রহী হয়, আর যারা একটু বেশি পুরো টাইপ তাদেরকে মেডিকেলের দিকে আগ্রহী করে। তো সেক্ষেত্রে আপনারও কি ইঞ্জিনিয়ারিং এর দিকে এই করতেছিল, মানে বুয়েট বা চুয়েট ওই ধরনের যেতে, নাকি আপনি প্রথম থেকে মেডিকেলে ইন্টারেস্টেড ছিলেন? আপনার টাইপের সাথে তো মানে মহর্ষলে মেডিকেলের সম্পর্কে মানুষের যে ইমপ্রেশন সেটা ঠিক ম্যাচ করতেছে না। না, আমি ডাক্তার হব এই জিনিসটা, এই চিন্তা ভাবনাটা টোটালি ছিল আমার মা। আমার চিন্তা সবসময় বলতো তুমি ডাক্তার হবা, এই হবে সেই হবে। আবার জাস্ট আমার আগেই আমার এক খালাতো বোন, ওই আপা চান্স পাইলেন মিডফোর্ডে, তো ফ্যামিলিতে একজন ফিমেল ডক্টর হয়েছে, সেটা দেখে ধরেন সব আত্মীয় স্বজন কিন্তু বলে যে এই দেখো, এটা হয় না যে ভালো স্টুডেন্ট যে থাকে, দেখো ও এত পরে, ও এরকম ওর মতো হইতে হবে। হ্যাঁ, ওই আপাও পায়ের পা ধোয়া পানি খায়, এটা তো সবচেয়ে কমন কথা। এত দূরে যায় রে আব্বা আম্মা, কিন্তু মানে একটা উদাহরণ চোখের সামনে। আর ওই আপার বাসায় তো যাইতাম, ওই খালামণির বাসায় যেতাম ছুটি ছাটাতে, তো মানে ওই একটা মাথায় সবসময় ঢুকাই দিচ্ছে তোমাকে ডাক্তার হতে হবে, অনেক পড়তে হবে। আবার আমার ছোটো চাচা ডক্টর, তাকেও দেখছি পড়াশোনা করছে, কিন্তু আমার যে খুব একটা আগ্রহ যে তুমি ডাক্তার, আমাকে ডাক্তার হইতেই হবে, আমাকে ইঞ্জিনিয়ারিং যে চান্স পাইতেই হবে, এরকম কিন্তু আমার মনে হয় না কখনো ছিল। কারণ কি, থাকলেও তুমি একটু ট্রাই করতাম না। এখন হ্যাঁ রেজাল্ট ভালো করছি, এখন রেজাল্ট খারাপ হইলে বাসায় বকবে, কোথাও চান্স না পাইলে মানিজ্যতের ব্যাপার, সত্যি কথা এটা। আমার কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট বেশি ভালো হয়নি, কম্পারেটিভলি খারাপ হয়েছে, কিন্তু আমার সুবিধা ছিল তখন SSC-HSC-এর একটা পার্সেন্টেজ অ্যাড হতো, ওই অ্যাড হয়ে ফরিদপুরে গেছি। যদি আমার পরীক্ষা ভালো হতো ডেফিনেটলি আমি ভালো আরও ভালো কোথাও যাইতে পারতাম হয়তো, আমি জানি না, রিজিক যেটা আছে সেটাই। কিন্তু ওই যে আমি যে খুব আগ্রহ করে একটা কিছু করছি সেরকম আমার কাছে কখনো মনে হয়নি যে না আমি খুব একেবারে না আমাকে ডাক্তার হইতেই হবে। যেমন মেডিকেলে ঢোকার পরে ঠিক আছে পড়ছি কেন, পাশ করতে হবে, ফেল করলে বহুত জ্বালা, কাজে পাশ করতে হবে পড়তে হবে, এইটা হয়েছে। আবার অ্যাডমিশন টেস্টগুলিতে দিছি কেন, চান্স পাইতে হবে, না পাইলে একেবারে এদিকে আম্মা বকবে, ওদিকে হচ্ছে মানুষজনের কাছে মুখ দেখানোর একটা
প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে। এটা আমার কাছে মনে হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমার খুব একটা আগ্রহ কখনো খুব একটা কাজ করে নেই। কোচিং করছি, কারণ তখনকার ট্রেন্ড ছিল হলো যে ভালো স্টুডেন্ট সে মেডিকেলে কোচিং করবে, ইঞ্জিনিয়ারিং কোচিং করবে, আর ওদিকে হচ্ছে ঢাকা ভার্সিটির আপনার ভালো ভালো ইয়েতে চান্স পেয়ে যাবে। এটা হচ্ছে ট্রেন্ড। তখন আমাদের আগের ব্যাচেও হয়েছে, তার আগের ব্যাচেও হয়েছে, কাজে ওই ট্রেন্ডে তো আমিও ছিলাম, করছি। কিন্তু ওই কোচিংটা আমার করা ঠিক হয়নি, প্রচুর টাইম লস হয়েছে আমার। আচ্ছা, তাহলে এটার করারই বা কি ছিল? আপনি মানে কি, আমাদের তো যেটা হইতো যে এসএসসিতে ভালো রেজাল্ট করলে ছেলে পেলে ঢাকায় চলে আসতো। আপনার তো ঢাকা আত্মীয় ছিল, তাহলে আপনি দেবেন্দ্র কলেজে বা মহিলা কলেজে যেটা হয় ওখানে তো সাধারণত ছেলে পেলে পড়ে না যারা ভালো রেজাল্ট করে। আপনি দেবেন্দ্র কলেজে কেন থেকে গেলেন? দেবেন্দ্র কলেজে থাকলাম কারণ আমাকে ঢাকায় পাঠানো যাবে না। আমাকে ঢাকায় আমাকে শুধু পাঠালেই তো হবে না, আমার তো একটা টেক কেয়ার করতে হবে। কেউ একজনকে আমার সাথে ট্যাগ হইতে হবে। ওই সময় আমার সাথে ট্যাগ হওয়ার মতো সিচুয়েশন কারো ছিল না। আব্বা ছিলেন দেশের বাইরে, আম্মু একা, আবার ছোটো বোনটা তো সে তখন 7-8 পড়ে। কাজেই আম্মুকে যদি মানিকগঞ্জে থাকতে হয়, তা আমাকে যদি ঢাকায় ভর্তি করে, তা আমার পিছনে কে দৌড়াবে? আর ঢাকায় তো মানিকগঞ্জের মতো না যে গেলাম প্রাইভেটে গেলাম চলে আসলাম। ঢাকায় তো দিয়ে আসতে হয়, বসে থাকে, নিয়ে আসে। ঢাকায় তো আলাদা এলাহি ব্যাপার স্যাপার। আর ঢাকায় যাও একটু আসছিলাম এইচএসসির পরে। আমার কাজিনরা বললো যে এখানে সবাই খুব কোচিং টোচিংয়ে ভর্তি হচ্ছে। তো ওখানে গিয়ে তো মনে করেন ধরেন দেখে তো মাথা ঘুরতে লাগলো যে এরা সব ভিকারুননিসা নটর ডেমের স্টুডেন্টরা, এরা পড়তেছে, ওদের পড়ার স্টাইলই অন্যরকম। ওর মধ্যে তো আমার দেবেন্দ্র কলেজে পড়াশোনা ম্যাচ করে না। হ্যাঁ, তো ওই মিস ম্যাচের কারণেই হয়তো আমার অ্যাডমিশন টেস্ট খারাপ হয়েছে, মেবি, আমি জানি না। কিন্তু হ্যাঁ, সেম প্রবলেমটা আমি যখন এসএসসিতে নটর ডেমে ভর্তি হলাম, দেখলাম যে সেন্ট জোসেফ গভর্নমেন্ট লেভেল ছেলেপেলের সাথে ভাষাই মিলে না, কারণ জানি কিভাবে না, মানে ওদের কিন্তু একটা পড়ার আলাদা একটা ফ্লো আছে, ঠিক না? ওই ফ্লোটা কিন্তু খুবই স্বাভাবিক না। ঢাকার সাথে কি মানিকগঞ্জের ফ্লো মিলবে না। এখন আপনি যদি মানিকগঞ্জ থেকে একজনকে ইনার তুলে, ঠিক আছে, অনেক ম্যাক্সিমাম ভালো করে, ভালো যে করে না কেউ তাও না, কিন্তু ওই তখন আসলে ঢাকায় এসে আমাকে কে দেখাশোনা করবে, কে আমাকে আমার পিছনে সময় দিবে, এই জন্য আমাকে ঢাকায় পাঠানো হয়নি। যে ঠিক আছে, একবার ইন্টারমিডিয়েট এখানে পড়াশোনা করলে এখান থেকেই সব হবে, ভালো হবে। তো এইভাবে আর কি। তাহলে আপনার কি বলে, নর্মালি ভালো স্টুডেন্টদের যেটা থাকে একটা গোল থাকে, আপনার কি বিশেষ কোনো গোল ছিল না? তাহলে কি চিন্তা করতেন, মানে এই এসএসসি সময় বা 9 এর সময় কি চিন্তা করতেন আসলে? আমার গোল ছিল না, মানে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো ডাক্তার হব, আমি ভালো ইঞ্জিনিয়ার হব, এইরকম কিন্তু কোনো গোল আমি মনে হয় না আমার ছিল, আমার মনে পড়ে না। আমি যখন ছোট ছিলাম তখন হইতে ইচ্ছা করতো অনেক কিছুই, আমি অমুক হব তমুক হব, বাট নট রিলেটেড টু দ্য রেজাল্ট। আসলে তো অনেক ছোটবেলায় নিশ্চয়ই, যখন আপনি 9-10 উঠে গেছেন তখন মেডিকেলে মেডিকেলে পড়বো, সবাই বলতো ডাক্তার হইতে হবে, ওকে হইলাম, ডাক্তার হইতে হবে, ভালো রেজাল্ট করতে হবে ডাক্তার হইলে, ঠিক আছে, ডাক্তার হইলে ভালো রেজাল্টও করলাম, মেডিকেলে চান্স পেলাম, পাস করলাম। তারপরে যে নর্মাল ট্রেন যেটা, যাও ঢাকায় ট্রেনিং করো, পার্ট 1 দাও, বিসিএস দাও, এটার মধ্যে যেটা হবে ওই যেভাবে চলতেছে। আচ্ছা, তো মানে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার কোনো প্ল্যান কখনো করেন নাই? ইচ্ছা করতো, কিন্তু চিন্তা ভাবনা করার আসলে ওরকম কোনো স্কোপ ছিল না। কারণ হচ্ছে কি, যত যাই বলি, আমরা তো ধরেন মধ্যবিত্ত একটা ফ্যামিলির আমাদের চিন্তা ভাবনাও কিন্তু এরকমই। যেহেতু আমি মেয়ে পড়াশোনা করছে, ডাক্তার হয়েছে, একটা বিয়ে শাদী হবে, সেটেল ডাউন, তারপর যা করবা। এই যে তারপরে যা করবা, তারপরেও কিন্তু যা করার তা কিন্তু করতে পারিনি বা পারতেছি না, স্টিল নাও দেখছেন, তাই না? কাজে এই জিনিসগুলি তো ধরেন আমাদেরকে ঢুকাই দিচ্ছে। আর আমরা যে একটা ট্রেন্ডকে যে ব্রেক করে যে আমরা একটা কাজ করব, ওইটা কখনো চিন্তা করিনি, বা ওই ধরনের হয়তো কোনো সাহসও কুলায় নাই যে না, আমার ডিসিশন আমি স্ট্যান্ড থাকবো, এরকম কখনো হয়নি। আচ্ছা, ওকে। সো আসি, মানিকগঞ্জের প্রসঙ্গে আবার ফেরত আসি, যে আমাদের সময় বা আমাদের আগেও তো প্রচুর প্রাইভেট পড়তো, এখনো প্রাইভেট পড়ে। সো প্রাইভেটের কালচার কি কোনো চেঞ্জ দেখেন, নাকি প্রাইভেটের ধরনেও পরিবর্তন আসছে? ধরনের পরিবর্তন আসছে ডেফিনেটলি। আমি যখন প্রাইভেট পড়ছি, বিশেষ করে আমার ক্ষেত্রে হয়তো আলাদা, স্যাররা আমাকে খুব যত্ন নিয়ে পড়াইতেন, সত্যি কথা এটা। কারণ স্যার ধারণা করতেন যে এই মেয়েটা খুব ভালো করবে, ওকে দিয়ে ভালো একটা কিছু পাবো, ও
ওর ভালো বুঝতে হবে, ভালো করতে হবে। আর আমার একটা ইয়ে ছিল কি, ছোটোবেলা থেকেই এটা আমার আম্মা আমাকে মাথায় ঢুকাইছে, বইয়ের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়বা ভিতরে। কিন্তু আমাদের স্কুলগুলোতে কী পড়াইতো, কোশ্চেন দাগা দিবে, যেই কোশ্চেনগুলোর উত্তরগুলো মুখস্থ করবা। কিন্তু আম্মু বলতো যে না, বইয়ের এই মাথা থেকেও মাথা যদি পড়ো, ভিতর থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিক তুমি সেটা করতে পারবা। কিন্তু এই জিনিসটাতে কিন্তু আমার টাইম বেশি লাগে, এই মাথা থেকে মাথা পড়তে গেলে বুঝতে হয় একটু। আর ওদিকে কিন্তু আমি টাইমটা কম লাগতেছে, কিন্তু রিস্ক থেকে যায় যে এই কোশ্চেনটা নাও আসতে পারে। কিন্তু আমরা তো ওইটাতে অভ্যস্ত। তো ওইভাবে যেটা হইলো যে প্রাইভেট যখন স্যাররা পড়াইতেন, আমি কিন্তু আমার নিজেরটা পড়তেছি, প্লাস টিচাররাও যথেষ্ট পরিমাণে আমাকে খুব সাপোর্ট করছে যে না তুমি তো, আমাকে বিশেষ করে আমার মনে আছে বিষ্ণু স্যার ছিলেন আমাদের স্কুলে, স্যার, হ্যাঁ আমাদের স্কুলে ছিলেন স্যার। তো সেই রকম মানুষ স্যারকে আমি স্যারকে খুবই শ্রদ্ধা করি, এবং আমার ভালো রেজাল্টের একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে স্যার আমাকে সবাইকে সাজেশন দিয়ে, তা আমিও খুশি যে স্যার সাজেশন দিচ্ছে, বাস। তো স্যার ধমকে তোর জন্য দিছি নাকি ডা, বললাম স্যার তো সবাইকে দিলেন, বলে ওরা তো পাশ করবে, যা তুই দাঁড়া, তুই এই সব পড়বি। তাই আমি বললাম স্যার এটা কেমন কথা হলো, একই ব্যাচে পড়ি, একই সাথে পড়ি, এরকম দুজনের দুই রকম। বলে না না, তোর সব কিছুতে তুই এইভাবে পড়বি, ওভাবে পড়লে হবে না, ওটা দিলাম ওদের দিলাম, ওদের তো পাশ করতে হবে জরুরি। তো এইভাবে করে কিন্তু স্যার আমাদেরকে পড়াইছে। এখন কীভাবে পড়ায় আমি জানি না, কিন্তু এখন খুব একটা আমার কাছে ভালো লাগে না, কারণ হচ্ছে এখন কোচিং সেন্টার, এখন আর প্রাইভেট কমই পড়ায় মনে হয়, কোচিং নির্ভর একটা হয়ে গেছে। প্রতিটা স্কুলেই কোচিং করতে হবে, প্রতিটা সাবজেক্টেই পড়তে হবে, এই ধরনের ইয়াগুলো এখন দেখি আর কি। আমার তো এখন ছেলেমেয়েরা হয়তো এত বড় হয় নাই, কাজে ওইটা হয়তো আমি এখনো ফেস করি নাই। এখন যেমন মানিকগঞ্জে যাই দেখি যে বিকালবেলা ওই বেউথা ব্রিজটা, ওখানে হাজার হাজার মানুষ জড়ো হয়, এটা তাদের ওয়ান কাইন্ড অফ এন্টারটেনমেন্ট। তো আপনাদের আসলে এন্টারটেনমেন্টের কি ছিল ওই সময় ছোটোবেলায়? আসলে হচ্ছে কি, মানে মানিকগঞ্জের সিস্টেমটা আমার মনে হয় এরকম ছিল না যে আমরা কোথাও ঘুরতে যাব এন্টারটেনমেন্টের জন্য, বা আমরা যেটা করতাম বিকালে হয়তো একটু হাঁটা বলতে হচ্ছে জাস্ট বাসার বাইরেই ওই পাড়াটাতে একটু হাঁটাহাঁটি করা, সব আশেপাশের আন্টিরা ভাইয়ারা আপুরা নামতো, খেলতো, ওইভাবে হাঁটাহাঁটি করতাম, এইটুকুই। আর আমাদের এন্টারটেনমেন্টের মধ্যে ধরেন আত্মীয় স্বজন যেহেতু ম্যাক্সিমাম গ্রামে গঞ্জে, কারো বিয়ে শাদি, কারো কোনো অনুষ্ঠান আদি হইলে আমরা সেখানে চলে গেছি, 2 দিন 3 দিন থাকছি। আবার হচ্ছে স্কুল যখন শেষ হয়েছে ফাইনাল পরীক্ষার পরে লম্বা ছুটিতে, শীতের ছুটি, তখন আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় গেছি, তাদের গ্রামে ফুপু চাচা খালা মামা এদের ইয়েতে, ওখানে এক এক বাড়িতে হয়তো 2 একদিন করে থাকছি। তো এইটা আমাদের সময় এই ধরনের একটা লাইফস্টাইল ছিল। কিন্তু তখন কিন্তু আর এই জিনিসটা ছিল না যে আমরা কক্সবাজার যাব, আমরা সিলেটে যাব, আমরা এই জায়গায় যাব, সেই জায়গায় যাব, এই ধরনের কোনো তখন আমরা করিনি বা ছিল না। আমাদের সময় এন্টারটেনমেন্ট এইটাই। এখন যেমন বেউথা ব্রিজে মানুষ জাস্ট বিকালে যাচ্ছে একটু ঘুরতে, জিনিসটা আমি মানে ভালোই বলি, খারাপ বলি না, যাচ্ছে তো ঘুরতে যাচ্ছে, মানে সে তার দৈনন্দিন জীবন থেকে সে একটা টাইম বের করে এক জায়গায় জাস্ট শুধুমাত্র নিজেরা এনজয় করতে যাচ্ছে, ঘুরতে গেল, একটু খাইলো, গল্প করলো, চলে আসলো। তো আমি এটাতে কোনো নেগেটিভ কিছু দেখি না, বরং এটা আমি ভালো মনে করি। আপনি তো প্রথম 7-8 বছর কাতারে ছিলেন, তো কাতারের যে লাইফস্টাইল সেটা কি আপনার এখনো মনে আছে নাকি স্মৃতি থেকে ডিলিট হয়ে গেছে? না, কাতারের ওই লাইফস্টাইলটা আমার মনে আছে, যদিও কাতার তখনকার কাতারের চেয়ে এখনকার কাতারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রিসেন্ট আমি কাতারে যাওয়া পড়ছে। কবে গেছিলেন? না আমি আপনার জিজ্ঞেস ও আচ্ছা, আমি সেই 91-এ যে আসছি, আর আমি যাইনি, আব্বা গেছিলেন। আব্বু তো তখন একবার থাকতেন, তো মাঝখানে আবার প্রায় 15 বছরের গ্যাপ দিয়ে আবার লাস্টের দিকে কাতারে যখন গেছিলেন, তখন আব্বুই বলছেন যে সব চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক আধুনিক। তো কাতারের বিষয়টা হচ্ছে যে কাতারের লাইফস্টাইলটা হলো খুবই 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 আরামদায়ক। আপনার কোথাও কোনো ঝামেলা নাই, আপনি একটা জিনিস করবেন আপনাকে কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না, সব কিছু আপনার ইজি, এবং আপনাকে কোনো ল ব্রেক করা বা কোনো অনিয়ম করা বা কোনো ঝুঁকি নেওয়া এ ধরনের কোনো কিছু করতে হবে না, সবই আপনার হাতের কাছে, সবই আপনার ইজি। কাতারের লাইফস্টাইলটা এত সুন্দর। আচ্ছা, আপনি তো ফরিদপুরেও লম্বা সময় থাকছেন, মিনিমাম 5-6 বছর তো থাকা পড়ছে। 6 বছর ছিলাম। আমি ফরিদপুরে গেছি 2022-এ, 4-5 দিন ছিলাম। ফরিদপুরের এলাকাগুলোর নাম খুব সুন্দর। সো ফরিদপুরের আসলে আপনার লাইফে আসলে কতটা আপনি ওন করেন ফরিদপুর শহরটাকে? ফরিদপুর শহরটাকে তো ওন করবো কি, ওই সময় তো ধরেন মেডিকেলে পড়তাম, তো এটা তো খুব একটা বার্ডেনের মতো।
আমাদের যারাই আমরা ফরিদপুরে ছিলাম, কবে এটা ছাড়বো, কবে এই জায়গা থেকে যাব, ঠান্ডা প্রচণ্ড, আর সবচেয়ে বড় কথা একা থাকা মানে হলো খুব ঝামেলার মধ্যে থাকা, সব কিছু নিজেকে করতে হয়। কাজে ওইখানে খুব একটা সুখকর কিছু তো কখনো মনে হয় নাই, এক্সেপ্ট নিজেরা যখন খুশি তখন বেরোতে পারছি, যখন খুশি তখন আসতে পারছি, ঘুরতে পারছি, যেখানে খুশি সেখানে যাইতে পারছি, এই একটা স্বাধীনতা ছিল। এটা ছাড়া আর ফরিদপুরের সাথে মনে করেন মানিকগঞ্জের পার্থক্য আমার কাছে মনে হয়েছে যে এলাকার সীমানা, এইটুকু একটা পার্থক্য, যে ফরিদপুরটা বেশ বড়, মফস্বল বেশ বড়, আর মানিকগঞ্জটা মফস্বল ছোট। আচ্ছা, এমনিতে ফরিদপুরের যে বিভিন্ন উপজেলা আছে সেগুলো তো যাওয়া হয় না নাকি? সেগুলো গেছেন? ফরিদপুর উপজেলার মধ্যে গেছিলাম মনে হয়, বোয়ালমারিতে গেছি সম্ভবত, আমাদের ওই ইন্টার্নশিপের মধ্যে একটা প্রোগ্রামে মনে হয় গেছিলাম। এছাড়া তেমন কোনো ফরিদপুর উপজেলায় খুব একটা যাওয়া হয় নাই, ফরিদপুরের আশেপাশে শহরগুলোতে গেছি। আচ্ছা, আপনার পোস্টিং কি কখনো মানিকগঞ্জে কোথাও ছিল নাকি আপনি প্রথম থেকে? আপনার পোস্টিং কোথায় ছিল? প্রথম 5 বছর মানিকগঞ্জে ছিলাম, উপজেলায় ছিলাম 3 বছর। সদরে না ঘিরে? না, দৌলতপুর। দৌলতপুর, আচ্ছা। তারপর 2 বছর ছিলাম হচ্ছে আপনার মানিকগঞ্জ শহরে সিভিল সার্জন অফিসে, এমওসিএস ছিলাম, তারপরে ঢাকায় ডিজি অফিসে। আচ্ছা, তো মানিকগঞ্জ যে সদর হাসপাতাল, এটা মানে আমাদের ছোটবেলায় যখন যাইতাম তখন দেখতাম যে শুধু দুর্ঘটনা, বাসটার অ্যাক্সিডেন্ট হলে লোকজন এখানে আসে, তো এখন ওইটার অবস্থা কি? মানে এবং আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল অন্ধকার ঘুটঘুটে একটা হাসপাতাল, মানে হাঁটলেও দেখা যায় না মনে হয় এরকম একটা হাসপাতাল, দিনের বেলাও দেখা যায় না, খুব ছোট হাসপাতাল, মানুষজনের চোখে পড়ে না, ওরকম একটা সিচুয়েশনে আমি গেছিলাম ছোটোবেলায় কোনো একটা কারণে। তবে এখন তো সেটা 250 বেড হয়েছে, বিশাল বড় একটা বিল্ডিং হয়েছে, পুরনো বিল্ডিংটাকেও অনেক কিছু রিপেয়ার করে আপনার নতুন করা হয়েছে, এখন প্রচুর মানুষকে সার্ভিস দেওয়া হয়, অপ্রতুল, ওই প্রসঙ্গে গেলে কথা দিন ধরেও শেষ হবে না। কিন্তু এখন মানিকগঞ্জ সদর হাসপাতালের অ্যাক্টিভিটিস আগের চেয়ে বহু গুণে বরং বাড়ছে। আচ্ছা, তো এই যে হয় না মানে এই এখন এই যে বাস অ্যাক্সিডেন্ট বা যে মারামারির যে কেসগুলো, তখন দেখা যাচ্ছে যে সবার আগে ডাক্তারই সবচেয়ে আগে দেখা যাচ্ছে ভিকটিম হয়, তো এই ধরনের পরিস্থিতিগুলো আপনার পড়তে হয় না কখনো? ফরচুনেটলি আমার আসলে এই ধরনের সরাসরি কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। আমি উপজেলায় ছিলাম 3 বছর, সেখানেও খুব একটা মানে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। আর তারপর তো আসলে আমি হাসপাতালে ডিউটি করিনি, হাসপাতালে কাজ করতে গেছি সেই মেডিকেল অফিসার হিসেবে উপজেলাতেই আমার যখন পোস্টিং ছিল তখনই ছিলাম। এরপর এমওসিএস তো পুরোপুরি অফিসিয়াল কাজ, হাসপাতালের সাথে কোনো সম্পর্ক নাই, তারপর তো ডিজি অফিসে সব অফিসিয়াল কাজকর্ম। আচ্ছা, তাহলে আপনি কি চেম্বার করেন না? না। আচ্ছা, এই যে চেম্বার করেন না মানে এটা কি হয় না মানে এটা নিয়ে আপনার মধ্যে কোনো অতৃপ্তি বা অপূর্ণতা কাজ করে না? নর্মালি ডাক্তাররা তো চেম্বার করতে চায়। না, আমার কোনো অতৃপ্তি কাজ করে না, কারণ হচ্ছে যে আমি চেম্বার করি না, এটা আমার নিজস্ব চয়েস একদম, এমন না যে আমি কোনো কিছু করে বাধ্য হয়েছি যে চেম্বার করতেছি না। চেম্বার করলে যেটা হইতো, অবশ্যই লাভ হইতো আমার অনেক, আপনার ফাইন্যান্সিয়াল তো অনেক বেনিফিটেড হইতামই, কিন্তু আমি চেম্বার কখনো করি নাই, কারণ হচ্ছে যে আমি খুব আগে থেকে আমি খুব একটা এক্সট্রা শ্রম, মানে খুব পরিশ্রম করব এরকম আমার মধ্যে নাই। আর হ্যাঁ, অ্যাজ এ ডক্টর, একজন সাধারণ ডাক্তারের মতোই আমার ইচ্ছা ছিল একটা ক্লিনিক্যাল সাবজেক্টে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করবো। পেডিয়াট্রিক্সে ট্রেনিং করেছিলাম 2 বছর প্রায়। পরবর্তীতে ইচ্ছা ছিল যে পেডিয়াট্রিক্সে আমি ক্যারিয়ার করব, ক্যারিয়ার করার পরে চেম্বার, আগে কোনো চেম্বার করিনি, আমি জিপি করিনি। কিন্তু ওই যে রিজিকে না থাকলে যেটা হবে না, সবাই জানে আমি এত ভালো স্টুডেন্ট, কিন্তু আমি কোনো কোর্সে ঢুকতে পারিনি। আমার মনে হয় আমি কোনো কোর্সে ঢোকার চেষ্টাও করিনি, পরীক্ষা দিছি সত্য কথা, কিন্তু ওইভাবে যে ইফোর্ট দেয়া সেটা করিনি। তো আমার খুব একটা মানে আফসোসও নাই যে আমি কোনো কোর্সে যাইনি, আমি ক্লিনিশিয়ান হইনি। আর চেম্বার তো ওই জন্যই করি না, চেম্বার করলে জিপি মানে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে চেম্বার করতে পারতাম, কিন্তু তাতে হয় কি আস্তে আস্তে আমার টাইমটা ওদিকে বেড়ে যাবে, কারণ আমার রোগী আস্তে আস্তে বাড়বে। আমি যদি ক্লিনিশিয়ান হতাম, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি যে আমি খুব ভালো ক্লিনিশিয়ান হতাম, আমার ক্লিনিক্যাল হ্যান্ড খুব ভালো, নিজেরটা নিজে বলতেছি আর কি। আমাদের এক স্যার বলতেন যে নিজে ধরে নিজে পিটাইতে হয়, ওনারা পিটাইলে হচ্ছে ভেঙে যাবে। কিন্তু আমি যেহেতু সেটা হইনি, কাজে আমি চেম্বার করিও না, চেম্বার কখনো করব এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না।
কিন্তু করবো না, কারণ হতেছে যে তারপর আমার যখন ফ্যামিলি নিজের বাচ্চা কাচ্চা হইলো, আমি চেম্বার করলে আমাকে টাইম যেটা দিতে হবে কোথা থেকে যাবে সেই টাইমটা? অফিসের টাইমের মধ্যে তো আমি চেম্বার করতে পারতেছি না, তাহলে আমাকে কোন টাইম থেকে দিতে হবে? এই টাইম থেকে। এটা তো ঠিক না। আচ্ছা। আর আমার 2016 লাস্টের দিকে 17 দিকে আমার, আপনি বলতেছিলেন যে দুরারোগ্য ব্যাধি, আমার একটা সমস্যা হওয়ার কারণে তখন অনেক কিছু চিন্তা ভাবনাই আমার চেঞ্জ হয়েছে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার যতটুকু টাইম আমি পাবো, আমার তখন 2টা বেবি ছিল, এই দুজনকে আমার সেই টাইমটা প্রোভাইড করতে হবে, বিকজ আই এম দ্য মাদার, আই এম নট দ্য ফাদার। সো আপনার যে এই দুরারোগ্য ব্যাধি যেটার কথা আমি শুরুতে বলতেছিলাম, তো ওই ব্যাপারে কি কিছু বলবো নাকি ওই ব্যাপারে স্কিপ করে যেতে চান? না, আমার কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে এগুলো আসলে গোপন রাখার মতো কিছু না। আর অ্যাজ এ ফিজিশিয়ান, আমি একজন ফিজিশিয়ানও যেহেতু, আমার কাছে মনে হয় যে মানুষ যত জানবে, অনেক মানে মানুষের কিন্তু অনেক কিছু নিয়ে অনেক ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হচ্ছে যে দুরারোগ্য ব্যাধি মানে কি, আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছিল 2017 সালের একদম শুরুর দিকে। তখন আমার ছেলেটার বয়স 1 বছর, 1 year প্লাস, আর মেয়েটার বয়স 3 হয় নাই, ছোটো ছোটো ওরা একদম। এই যেমন একটা মানুষের ধারণা আছে না যে দেশে চিকিৎসা হবে না, আমি কিন্তু আমার সব কিছু দেশেই করছি। আমার অপারেশন, আমার রেডিওথেরাপি লাগছে, কেমোথেরাপিটা লাগে নাই। তারপরে হচ্ছে 5 বছর আমি হরমোন থেরাপি আমার লাগছে। তো সেই সব কিছু কিন্তু আমি দেশে থেকেই করছি এবং আমার দেশেই আমি ফলো আপ করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এখন পর্যন্ত আর রিকার হয় নাই। ভবিষ্যতে হবে না সেটা বলতে পারি না, এটা ওই সিঙ্গাপুরে গেলেও হইতে পারে, ঠিক না? এইটা যেমন একটা মেসেজ যে সবাই ধারণা করে যে না, হইলে ভালো ট্রিটমেন্টের জন্য দেশে বাইরে যেতে হবে, বিশেষ করে যারা নিজেরা এসব বুঝে। ডাক্তাররা তো দেশে বাইরে যাবেই, বিষয়টা তা না। এটা একটা যেমন মেসেজ। তবে আরেকটা মেসেজ আমি, কারণ আপনার এই প্রোগ্রামের মাধ্যমেই কনভে করাটা মনে হয় ইজি হবে, যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সোশ্যাল কিছু ট্যাবু আছে, মানুষ একটু কথা বলতে আনকমফোর্টেবল হয়। ব্রেস্ট এমন একটা অর্গান যেটা নিয়ে সবাই একটু লজ্জা পায়, বিশেষ করে ফিমেলরা তো অবশ্যই। ফিমেলরা যাও একটু তাদের মেল পার্টনারের কাছে বলবে, তারা বলবে আচ্ছা থাক। এটা হয়। হ্যাঁ, আমি ডক্টর, আমার হয়তো এই জিনিসটা ছিল না, আমার হাজব্যান্ড ডক্টর, তার কাছ থেকে আমি ফুল সাপোর্টটা পেয়েছি। কিন্তু শুধুমাত্র এই চিন্তা ভাবনাটা যদি মানুষ একটু পাশে রাখতে পারে, তাছাড়া কিন্তু তাহলে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু একটা মানে একদম মরণ ব্যাধি না। আচ্ছা, কারণ আর্লি ডায়াগনোসিস যদি হয়, যদি আপনার সঠিক ট্রিটমেন্টটা হয়, এটা ভালো হয়ে যায়। এতক্ষণ দুরারোগ্য ব্যাধি টার্মটা ব্যবহার করুন, আপনিও কয়েকবার বললেন, তাহলে এটাকে তাহলে ভুল শব্দ চয়ন। দুরারোগ্য ব্যাধি মানে কি? দূর আরোগ্য, অর্থাৎ আরোগ্য অনেক দূরে। একটা সময় হয়তো ছিল ব্রেস্ট ক্যান্সার দুরারোগ্য ব্যাধি ছিল, কিন্তু এখন ধরেন চিকিৎসার প্রযুক্তিটা এখন অনেক আগায় গেছে, প্লাস হচ্ছে আপনার মানুষ এখন অনেক সচেতন। ব্রেস্ট ক্যান্সারের অন্যান্য ক্যান্সারের মতো স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4। তারপর হচ্ছে আপনার এটা বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করা হয়। তো যদি আর্লি স্টেজে ধরা পড়ে, এটা যে কোনো ক্যান্সারই হতে পারে, নট অনলি ব্রেস্ট ক্যান্সার, এটা ওভারিয়ান ক্যান্সার হতে পারে, আপনার প্রোস্টেট ক্যান্সার হতে পারে, যে কোনো ক্যান্সার। আমরা যেটা সাদা বাংলায় মানুষজন যেটা বুঝবে যে খুব প্রাথমিক অবস্থা ধরা পড়লে কিন্তু সঠিক চিকিৎসা হইলে সেটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। তা আমাকে আল্লাহ দিছেন, ক্যান্সার দিছেন, আল্লাহ তারা তো পরীক্ষা নেন, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে 2টো ছোটো ছোটো বাচ্চা ছিল আমার, তো জিনিসটা ধরা পড়ছে এত আর্লি স্টেজে যে আমার হয়তো অল্প কিছু ট্রিটমেন্টে আমি মোটামুটি রিকভার করে গেছি। এবং এই জিনিস নিয়েই কিন্তু আমারই একটা ফ্রেন্ডের মা, উনি এখান থেকে ব্রেস্ট ক্যান্সার থেকে মেটাস্টেসিস হয়েছে, মানে ছড়াই গেছে অন্যান্য অর্গানসে যখন যায়, তখন কিন্তু আপনার সেটার মানে ট্রিটেবল না হয়তো, তখন হয়তো জিনিসটা দেখা যাবে যে আপনার ওই দুরারোগ্যই, হ্যাঁ, ওইটা আপনার চিকিৎসায় সারা নাও পড়তে পারে। তো এই আরেকটা মেসেজ যে আপনি যে সমস্যাই হোক শরীরের, সেটা যদি খুব প্রাথমিক অবস্থায় আপনি টের পান, ডেফিনেটলি আপনার সেটা ইভ্যালুয়েট করা উচিত। আচ্ছা, এই ব্যাপারে আমার একটা ব্যক্তিগত কৌতূহলের জায়গা আছে। যেমন অন্য ক্যান্সার, লাইক কারো যদি পাকস্থলীতে ক্যান্সার হয়, সেটা তার লাইফস্টাইলের ব্যাপার আছে, বা অন্যান্য ক্যান্সারগুলোর সাথে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে লাইফস্টাইলের বা অন্যান্য কোনো ফ্যাক্টর জড়িত। কিন্তু ব্রেস্ট ক্যান্সার যেটা, এইটার সাথে কি লাইফস্টাইলের কোনো ব্যাপার জড়িত থাকে নাকি এটাও
মানে র্যান্ডম হয়ে যেতে পারে যে কারণে? লাইফস্টাইল না, এটাকে এক সময় বলা হতো জেনেটিক। কারণ এটা বলা হয়ে থাকে যে যদি কোনো ফিমেলের ব্রেস্ট ক্যান্সার থাকে, মোস্ট প্রবাবলি তার ফ্যামিলির কারোর কাছ থেকে সেটাকে পাইছে। এবং যখন একটা ফিমেলের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়, দেখা যায় যে খুব সম্ভাবনা থাকে তার মেয়ে বাচ্চা, বিশেষ করে তার তো জিনটা সে ক্যারি করবে, সেই জিনটা তার থাকতে পারে, জেনেটিক ডিসঅর্ডার হতে পারে এটা একটা ইস্যু হতে পারে। আবার দেখা যাচ্ছে যে এমন অনেক ইতিহাস আছে যে আপনার ক্যান্সার ধরা পড়ছে বাট আপনার জ্ঞাতি গোষ্ঠীতে কারো নাই, তা আপনারটা কোত্থেকে আসলো? হ্যাঁ, জেনেটিক মিউটেশন হয়, দুইটা ভালো জিন একসাথে, এটা আমরা সায়েন্সে পড়ছি, জীববিজ্ঞানে পড়ছি, খুব জটিল জিনিস। মিউটেশন থেকেও হতে পারে, অথবা যেটা বলে যে ফ্যামিলিতে থাকলে সাধারণত হয়। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের জিনটা এটা জেনেটিক্যালি আসতে পারে, নট নেসেসারি সবারই আসবে, এটা আমাদের এটাও বুঝতে হবে। এখন আমি যদি বলি যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাহলে আমার মেয়ের কি হবে, এই চিন্তাগুলো তো হবে না। আপনি তো অ্যাঞ্জেলিনা জোলির নাম শুনছেন, হলিউড অভিনেত্রী। আমি আবার সিনেমা পেজটি ফিল্ম পাড়ার খবর রাখি। তো অ্যাঞ্জেলিনা জোলি কিন্তু কি করছে, ওনার মা ব্রেস্ট ক্যান্সারের জটিলতায় মারা গেছেন এবং ওনার BRCA2 যে জিনটা এটা পজিটিভ ছিল, মানে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যে জিনটা, মানে ওনার কখনো হইতে পারে, হইতে পারে। এখান থেকে উনি যেটা করলেন, একদম বাইলেটারাল ম্যাস্টেক্টমি করে ফেলছেন, ব্রেস্টই ফেলে দিব, আচ্ছা, তার ক্যান্সার কোত্থেকে আসবে। মানে এটা ওনাদের ইয়েতে, উনি তো নিজে ইচ্ছা করে করেন নাই, ওনার মেডিকেল বোর্ডই সেভাবে সিদ্ধান্ত দিচ্ছে। তো এইভাবে চিন্তা ভাবনা অনেকে করে থাকেন। তো আমার কথা হচ্ছে যে আপনার বা ফ্যামিলিতে হিস্ট্রি থাকুক না থাকুক, হোয়াট এভার, আপনার যদি কখনো মনে হয় যে কোনো হেলথ ইস্যু, নট অনলি ব্রেস্ট ইস্যু, আপনার যদি কখনো মনে হয় যে আমার এই জিনিসটা ভালো লাগছে না, খারাপ লাগছে, আনইউজুয়াল লাগছে, বেটার ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট। কারণ কি, এখন টেকনোলজিস অনেক আগায় গেছে না, এখন কিন্তু মানিকগঞ্জে সিটি স্ক্যান হচ্ছে, MRI হচ্ছে। মানিকগঞ্জে MRI হয়? MRI হয়তো, সিটি স্ক্যান হয় এটা জানি, MRI এটা আমি ঠিক জানি না। আচ্ছা, আমি হয়তো কনফার্ম বলতে পারতেছি না, না হইলেও হওয়ার কথা হবে, মানিকগঞ্জের সব কিছুই হবে। মুন্নুতে হতে পারে, মুন্নু হাসপাতাল যেটা, হ্যাঁ মুন্নুতে মনে হয়। MRI দেখছিলাম কিনা খেয়াল নাই। অনেক কিছু কিন্তু মানিকগঞ্জ এখন হচ্ছে, ওইটার জন্য ঢাকা আসতে হচ্ছে না তাকে, তো সে কেন ইভ্যালুয়েট করবে না? হ্যাঁ, একটা ঢাকায় যে আমাকে একটা কাজ করতে হবে, সেটা একটু হয়তো সময়ের ব্যাপার, মানিকগঞ্জ থেকে আমি করবো, তো আমার জন্য ইজি হয়ে গেল। তো আমার মেসেজটা হচ্ছে যে অল্প থাকতে যদি আমরা সতর্ক হই, তাহলে কিন্তু হয়তো বড় কোনো ধরনের জটিলতাটা এড়ানো যায়। আচ্ছা, এটা তো গেল ক্লিনিক্যাল পোর্শন। আমি যদি সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ইয়েতে যাই, যখন আপনার ক্যান্সার ডায়াগনোসিস হইল, সো নর্মালি কি হইতো, আমরা নাটক সিনেমায় যখন দেখি যে নায়ক বা নায়িকা কান্না করবে, নায়ক বা নায়িকা যখন ক্যান্সার ধরা পড়ে, তার মনে হয় যে জীবনের সব শেষ, তারপর হচ্ছে তার শুধু হতাশা এবং খারাপ লাগা কাজ করে, খুব স্বাভাবিক। সো মানে এখন তো আপনি সেই সময়টা পার করে আসছেন, ফলে এখন তো নিশ্চয়ই আপনার ওই খারাপ লাগার ব্যাপারটা এখন নাই, ওইটা তো এখন নিশ্চয়ই স্মৃতি। সো ওই সময়গুলো আসলে আপনি কীভাবে চিন্তা করতেন? প্রথম কথা হচ্ছে, খুব আমার যখন মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যেটা বিশ্বাস করি, মেন্টালি আমি খুব স্ট্রং। আচ্ছা, আমি অনেক স্ট্রং মেন্টালি। আমাকে মানসিকভাবে দুর্বল করা এটা সম্ভব না কারোর পক্ষে, আমি যদি নিজে না হই। আচ্ছা, তো ক্যান্সার হয়েছে, তা আমি তো কিছুটা বুঝতেছি। আমি নিজে যেহেতু মেডিকেল গ্র্যাজুয়েট, তো খুবই প্রাইমারি পর্যায়ে আমার কোনো কিছুতে কোনো খারাপ লাগে নাই। আমার খালি একটা কথা মনে হয়েছে যে ক্যান্সার তো এটা হইতেই পারে, যে কারো হইতে পারে। তা আমার আব্বা খুব ভেঙে পড়ছে, আম্মা তো সেই কি বলবো, মানে এদের কনসার্ন হচ্ছে আমি আমার বাচ্চা দুইটাও কনসার্ন। আমার কাছে খারাপ লাগছে যে আমার পিচ্চি দুটার জন্য। আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, আমি যদি আজকে কিছু হয়ে যায়, আমার বাবা মা কান্নাকাটি করবে, ভাই বোন আত্মীয় স্বজন তারা দুঃখ করবে, হাজব্যান্ড দুঃখ করবেন, কিন্তু যেই লসটা আমার ছেলেমেয়ের হবে, এইটা তো ইররিপারেবল লস, তাহলে এই জিনিসটা তুমি মাফ করে দাও। তখন আমার কাছে খালি মনে হয়েছে যে এই একটা ইস্যুতে আমার খারাপ লাগতো, বাট তার মানেই না যে আমি খুব ভেঙে পড়ছি। নো, আমি ভেঙে পড়িনি। আপনার সাথে যে ফার্স্ট বা সেকেন্ড হইতো, উনি তো বোধহয় কাশি পিঠের সময় বোধহয় মারা গেছে, তাই না? বসুন্ধরা, ও আমাদের ব্যাচের এবং খুব ভালো একটা মেয়ে ছিল। আমি আর ওই ফার্স্ট সেকেন্ড হইতাম আসলে, সত্যি কথা। তো ও মারা গেছে। হ্যাঁ, আমার সালটা ঠিক মনে নাই, খুব বেশি দিনও মনে হয় হবে না, 3-4 বছর কি।
এক্স্যাক্ট আমি জানি না, মানে আমি এই রেফারেন্সটাই কারণে দিচ্ছি যে উনি যখন মারা গেছে তখন কি আপনি এই সিচুয়েশনের মধ্যে ছিলেন নাকি সম্ভবত এটা পরে? আচ্ছা, এটা পরে, হ্যাঁ এরপরেই মারা গেছে। মানে ওটা তো একদম সাডেন ডেথ, ও তো অসুস্থ ছিল না, হঠাৎ করে ইয়া হইল। আর আমরা তো যেহেতু অনেকদিন ধরে খোঁজ খবর ছিল না, হঠাৎ করে শুনলামও মারা গেছে, যে হাউ কিভাবে এই হয়েছে আর কি, মানে কিছু ইয়ে শুনলাম। তো খুব দুঃখজনক না এটা? ওর একটা ছেলে ছোট, আঙ্কেল আন্টির আর কোনো ছেলে মেয়ে নাই। এগুলো তো আসলে ডেফিনেটলি খুব দুঃখজনকই বটে। ডক্টর হিসেবে যেহেতু প্রতিনিয়ত জন্ম মৃত্যু দেখেন, সেক্ষেত্রে এই যে মৃত্যু ব্যাপারটা যখন নিজের উপরে এসে পড়ে, তখন কি ব্যাপারটা খুব মানে স্পোর্টিংলি বা ইজিলি নিতে পারে নাকি শেষ পর্যন্ত মানুষ হিসেবে মনে হয় যে মানুষ হিসেবে ডাক্তার তখন পরাজিত হয়ে যায়? এটা আমার মনে হয় প্রত্যেক যারা ডাক্তারি করে ডাক্তার প্রত্যেকের ক্ষেত্রে একই রকমই হবে। নিজের ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে আলাদা একটা ফিলিংস থাকে। আমরা যখন পেশেন্টদেরকে ট্রিট করি, আমরা কিন্তু একটা ড্রাস্টিক একটা ডিসিশন নিচ্ছি, জানি যেটাতে তার ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু সেটা যখন নিজের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে চলে আসে তখন কিন্তু ওই ডিসিশনটা নেওয়াটা এত সহজ হয় না। তা আমারও তাই, আমার যেটা জন্ম মৃত্যু, আমি নিজেও মেন্টালি খুব স্ট্রং, বললাম যেটা পেশেন্টের কোনো কিছুতে আমি কখনো ভয় পাই না, বরং আমি সাহসের সাথে ট্যাকেল করতে পারি, আগেও পারতাম, কিন্তু হয়তো নিজেদের কোনো ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে সেটা টাফ হবে। আপনার এই সিটেই আমি কিছুদিন আগে একজন ক্যান্সার সার্ভাইভারের সাথে লম্বা এপিসোড করছি। উনি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ছিলেন। সো আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ক্যান্সার ডায়াগনোসিসের আগে ওনার যে লাইফ এবং ক্যান্সার থেকে রিকভার করে ওনার লাইফ, এটার পর রিয়েলাইজেশনে কোনো চেঞ্জ আসছে কিনা। সো এই প্রশ্নটা যদি আপনারাও করি, সো আপনার রিয়েলাইজেশন কি আগের মতোই আছে নাকি আপনার জীবন দর্শনে বড় কোনো চেঞ্জ আসছে? অবশ্যই চেঞ্জ হয়েছে। আগে ধরেন আমার ডায়াগনোসিস হওয়ার আগেই আমি, যেহেতু ছোটো ছোটো দুটো বেবি হয়েছে, আমি মোটামুটি একটাভাবে গুছাই নিচ্ছিলাম, ঠিক আছে আবার পড়াশোনা শুরু করব, আবার কিছু এই করব সেই করব, কিছু প্ল্যানিং করলাম। কিন্তু যখন এটা ধরা পড়লো তখন সেসব প্ল্যান চেঞ্জ হয়ে গেল, এবং আমার এরপর থেকে মনে হতো যে আমার এই দুটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম দিতে হবে, আমি আর কোনো কিছুর মধ্যে যাব না, এবং আমি যাইনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যে চেম্বার করেন না, চেম্বার না করার পেছনে কি তাহলে যে ক্যান্সার ডায়াগনোস হওয়ার একটা বড় কারণ ছিল? চেম্বার করি না, তো আমি আগে থেকেই করি না। আচ্ছা, চেম্বার আমার যেটা ইচ্ছা ছিল যে আমি যখন কোনো বিশেষজ্ঞ হব, যে শিশু বিশেষজ্ঞ হইলাম অথবা কোনো গাইনি বিশেষজ্ঞ হইলাম, তারপরে আমি চেম্বার করব, ঠিক আছে। কিন্তু যখন আমি কোনো দিকে যাই নেই, যেতে পারি নেই, তো তখন শুধু শুধু আমার জিপি করে তো আসলে আমার খুব একটা মানে আগ্রহ ছিল না। যখন আসলে কি আমি যখন শিশু বিশেষজ্ঞ হচ্ছি, পেডিয়াট্রিশিয়ান হচ্ছি, আমার কিন্তু একটা প্যাশন কাজ করতেছে না, বাচ্চাদেরকে দেখতেছি, আমি খুব কষ্ট করে কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতেছি, বিশেষ করে ফিমেলদের জন্য খুব অসুবিধা। আপনার কি এখনো ডিগ্রি চলতেছে? আমার এখন এই ক্লিনিক্যাল কোনো ডিগ্রি চলতেছে না, আমি এমপিএইচ করতেছি। আর যেটা হচ্ছে যে হেলথ ইকোনমিক্স একটা মাস্টার্স প্রোগ্রাম আছে ঢাকা ভার্সিটিতে, আমি ওটার মধ্যে এনরোলড আছি আর কি, ওটা করতেছি। আচ্ছা, তো হেলথ ইকোনমিক্স সম্পর্কে একটু বলেন। এটা আমি আজকে প্রথম স্বাস্থ্য অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ। পাবলিক হেলথ সম্পর্কে জানি, কিন্তু খুব গম্ভীর একটা বিষয় হেলথ ইকোনমিক্স, মানে স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্যর সাথে একটা অর্থনীতির একটা এখন পর্যন্ত যেটা বুঝতেছি, যে জন্য আমাকে ইকোনমিক্স পড়তে হচ্ছে, খুবই জটিল এবং কঠিন বিষয়। মানে এটার সাথে কি মানে চিকিৎসা ব্যয়ের কোনো ব্যাপার জড়িত আছে না? ডেফিনেটলি কি মানে হেলথ ইকোনমিক্স এটা আপনি যদি এক কথা চিন্তা করেন, বড় কথা একটা, যে এই যে আমাদের দেশে যে স্বাস্থ্য খাতে যে এত ব্যয় হচ্ছে, আপনারা যখন দেখবেন তখন কি দেখবেন, যে আমি গেলাম কিছু পাইলাম না, ওষুধ পাইলাম না, অমুক পাইলাম না, একটা পরীক্ষা হচ্ছে না, কিন্তু আমাদের আপনি ব্যয় দেখেন, প্রচুর ব্যয় কিন্তু হেলথ সেক্টরে হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যয়টা আপনি এনাফ হচ্ছে না। আমাদের যে বাজেটের একটা পার্সেন্টেজ থাকে, স্বাস্থ্য খাতে বাজেট খুব কম দেয় অন্যান্য অনেক দেশের তুলনায়, এবং যাও দেয় তারও 3/4 মনে করেন, আর খুলে বলতেছি না, হ্যাঁ 1/4 দিয়ে হয়তো কিছু কাজকর্ম হয়। তো এই জিনিসগুলো মানে এখন ধরেন, এখন আমরা চাচ্ছি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলে একটা কথা আছে, যে আপনি একটা চিকিৎসার জন্য যাচ্ছেন, আপনার কিন্তু অনেক কিছু চলে যাচ্ছে, আপনার হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু একজন প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষ, একজন গরিব লোক, ও চিকিৎসা করতে গিয়ে ওর জমি বেচতেছে, ওর গরু বেচতেছে, ও রিক্সা বিক্রি করতেছে, বন্ধক রাখতেছে, ঠিক আছে।
তো এখন যেটা চিন্তা করতেছি আমরা যারা পলিসি মেকিং লেভেলে কাজ করেন ওনারাও চিন্তা করতেছেন যে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারটাকে কিভাবে কমানো যায়, অর্থাৎ ব্যয়টাকে কিভাবে হচ্ছে আমি আমার গভর্নমেন্টের খাত থেকে কিভাবে আমি সমন্বয় করব। তাতে হবে কি একটা মানুষ স্বাস্থ্য সেবা নিতে গিয়ে আর সে ভয় পাবে না যে হ্যাঁ হ্যাঁ আমি গেলাম, আমি তো গেলেই তো ওখানে আমার 20,000 টাকার ধাক্কা, এই কথা চিন্তা ভাবনা করি আমরা। তো এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আসলে হেলথ ইকোনমিক্স ইয়ে করা হয়, কিভাবে ওখানে আমরা যে কোর্স করতেছি দেখাচ্ছে যে আপনার একজন প্রডিউসার হিসেবে আপনার কী চিন্তা, একজন কনজিউমার হিসেবে আপনার কী চিন্তা, কীভাবে আপনি লাভ ক্ষতিটা চিন্তা করতেছেন, কীভাবে আপনি সেটাকে, এবং এটাকে একটা সময় হেলথ সেক্টরের সাথে ব্লেন্ড করে দিচ্ছেন, কারণ হেলথ সেক্টর হচ্ছে খুব বড় একটা আপনার খরচের জায়গা। আমার মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আপনার পড়ার পেছনের কারণটা কি? এটা কি কোনো অফিসিয়াল কোনো প্রোটোকল থেকে নাকি সেলফ ইন্টারেস্ট থেকে? সেলফ ইন্টারেস্ট থেকে। এটা আমার সব কিছুর আমার দৈনন্দিন যে লাইফস্টাইল তার মধ্যেটা সেট হয়েছে। শুক্রবার ক্লাস হবে, 1.5 বছরের কোর্স ফিটাও আমার নাগালের মধ্যে, এবং আমি মানে ইয়া করতে পারবো বলে আমার মনে হয়েছে, এই জন্য আমি ভাবতেছি যে এটা করা যায়। কারণ হচ্ছে যে হেলথ ইকোনমিক্স ইউনিট তো আমাদের একটা আছেই, ওখানেও আমাদের হেলথ ইকোনমিক্সের কাজ হয়, তো এটা পড়লে তো খারাপ হয় না। যেমন পাবলিক হেলথ, হ্যাঁ পাবলিক হেলথ নিয়েই তো আমরা কাজ করতেছি, তো এটা একটা মাস্টার্স ডিগ্রি করলে তো আমার সমস্যা নেই, বরং আরও ভালো। তো হেলথ ইকোনমিক্সের তাই এটা অবশ্যই আমার প্রফেশনাল জায়গার সাথে মিল আছে, বাট নট নেসেসারি যে ওরা আমাকে বলছে আপনাকে এটা করতে হবে, ওরকম কিছু না। আবার আপনার ছোটবেলায় ফেরত যায়, এই যে ছোটবেলায় আপনি কম্পিটিশন করতেন, কখনো রচনা প্রতিযোগিতা বা এই ধরনের কোনো কম্পিটিশন করেন নাই? হ্যাঁ, ওটা তো বেশি করছি, ওটার প্রতি তো কোনো ইয়ে লাগে না, কোনো প্রতিফল দরকার নেই, কারণ রচনা প্রতিযোগিতা প্রতিফল দরকার পড়ে না। এবং হচ্ছে না, সেটা বলতেছি না, আপনার সামনাসামনি কোনো কথা বলা দরকার হচ্ছে না, আপনার ভুলভাল কথা বলবেন, আপনি একটা বানায় লেখা যেটা আর কি আমরা বলি, যে বানায় বলতে গেলে অনেক ইয়ে আছে, কিন্তু লিখতে গেলে তো কোনো সমস্যা নেই। রচনা প্রতিযোগিতা আমি সবচেয়ে বেশি দিছি। এবং তখন আমার মনে আছে আমি সিলেটে একটা পেপার দেখে, তখন পেপার রাখতাম বাসায়, পেপারে সিলেট থেকে একজন একটা ফাউন্ডেশন থেকে বললো যে এই বিষয় রচনা প্রতিযোগিতা এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অমুক ঠিকানায় পাঠাইতে হবে। স্কুলের কথা বলতেছেন? স্কুল লাইফে, হ্যাঁ। তখন আমি মনে আছে সব কিছু রেডি করে একদম পোস্ট অফিসে যেয়ে রেজিস্টার করে সুন্দর করে পাঠিয়ে দিছি, এবং সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা। তো মানে রচনা প্রতিযোগিতা আমি সব অ্যাটেন্ড করতাম, এবং সবসময় প্রাইজও পাইতাম? মোস্ট অফ দ্য টাইম। সবসময় পাইছি কিনা জানি না। ঠিক আছে, মানে 10টা বা 15টা অ্যাটেন্ড করলে সবগুলোর কথা তো মনেও নাই, কিন্তু বেশিরভাগ সময় আপনি পাইছেন। হ্যাঁ পাইছি। এই প্রশ্ন করার একটা স্পেসিফিক কারণ আছে, যে তার মানে তো আসলে আপনার লেখালেখির একটা যে স্কিল সেটা তো আসলে ছিল। হ্যাঁ। তো এই যে আপনার কি বলে, আপনি আমাকে অফ এয়ারে যেটা বলতেছিলেন যে আপনার এই ব্রেস্ট ক্যান্সার ইস্যু নিয়ে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেন, মেসেজ কনভে করার চেষ্টা করেন। সো আপনি এই ইস্যু নিয়ে একটা বই কেন লেখেন না? ওই যে আপনি তো বললেন লেখালেখির পিছনে অনেক সময় দিতে হয়, আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ মানে আপনি তো আমার মতো প্রত্যেক বছর বই লিখবেন, আপনি হয়তো জীবনে একটা বই লিখবেন। সেটা ঠিক আছে, আমি একটা বই লিখবো, কিন্তু আমাকে তো ওই ফ্লোরটাতে থাকতে হবে, ফোকাসড হয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, আমি যেমন বই লিখবো মানে কি, লিখতেছি, আবার হয়তো আমার নর্মাল কাজ করতেছি, আবার আমি যেখানে শেষ করছিলাম ওখান থেকে গিয়ে আবার আমাকে দেখতে হচ্ছে। তো এই যে ধারাবাহিকতাটা রাখতে হবে, এটা আমার জন্য রাখাটা খুব, আমার কাছে মনে হয় খুব কষ্টকর। আমি জানি না রাইটাররা কিভাবে রাখে, তারা তো ডেফিনেটলি রাইটার রাখতে, আপনি তো আপনাদের সেই স্কিল আছে দেখেই তো আপনি রাইটার, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আমাকে দিয়ে হবে না। না, আপনি তো ফিকশন লিখবেন না, মানে আপনি গল্প, কবিতা, উপন্যাস লিখলে একটা কথা ছিল। আমার মনে হয় যে আপনি এই কি বলে ব্রেস্ট ক্যান্সারের যে ইস্যুটা আপনি বলতেছিলেন, আমার মনে হয় এটা নিয়ে আপনি একটা বই লিখতে পারেন, এবং সেটা লিখে ফেললে আমি পাবলিশ করে দিতে পারবো। তো আপনি লিখে ফেলেন, 26 সালে না হয় আমরা বইমেলাতে ট্রাই করতে পারি। তো এবার আপনার কি, মানে আপনার না আপনি খুব ভালো একটা আইডিয়া দিলেন আমাকে, দেখি ইয়া করবো না, যেহেতু মানে আপনি ছোটবেলাতেই অনেক রচনা কবিতা করতেন, ফলে আপনি তো ওখানে টপিকগুলো তো বেশিরভাগই হচ্ছে ওইখানে উপস্থিত হওয়ার পরে বলে দিত। আমি নিজেও যেহেতু সবসময় পার্টিসিপেট করতাম, আমি বিষয়টা জানি, টপিক তো আগে থেকে বলতো না, অনেক জায়গায় হ্যাঁ যাওয়ার পরে তারপরে বলতো যে এই টপিকে রচনা লিখতে হবে। সো এটা তো আর মুখস্থ করে লেখার সুযোগ থাকতো না, ওটা ওইখানে গিয়েই লিখতে হইতো। ফলে আপনার মধ্যে কম বেশি হয়তো লেখালেখির স্কিল আছে, হয়তো মানে এখন সেটাই হয় নাই, মানে বিকশিত হয় নাই, কিন্তু একটা বই লেখার জন্য এত বিকশিত লাগবে না। আচ্ছা, না ঠিক আছে, এটা আপনি একটা ভালো আইডিয়া দিলেন, কারণ এটা একটা এক ধরনের স্মৃতি কথা টাইপ
হইতে পারে, যাই হোক। না ওটা আপনার স্মৃতিকথার মানে স্মৃতিকথার পার্টটা যেরকম আসছে, আবার সেখানে আপনার ওই হেলথ ইকোনমিক্সের ব্যাপারটাও হবে, আবার মেডিকেলের যে টেকনিক্যাল পার্ট ওটাও আছে। ফলে যেটা হয় যারা এগুলো লেখে তারা তো শুধুমাত্র নিজেদের এক্সপিরিয়েন্স লেখে, আপনি নিজে যেহেতু একজন ডক্টর, ফলে এখানে আপনি টেকনিক্যাল কিছু ভ্যালু অ্যাড করতে পারবেন। দেখি, এটা আপনি বললেন আমার মাথায় ঢুকাইলাম। হ্যাঁ আপনি এটা করেন, আমি আপনাকে এটা পাবলিশ করে দিতে পারবো, এটা বিগ ডিল না। সো এখন এর জায়গায় আসি যে এই যে মানিকগঞ্জ শহরে এই যে একটা মাত্র নবীন সিনেমা হল, এখনো মানে একটা সিনেমা হলই আছে, তো এই করতেন না মানে আপনারা কলেজে স্কুলে বা কলেজে থাকতে কখনো সিনেমা না? স্কুল কলেজে থাকতে বন্ধু ভিসিআর ভিসিপি যে যুক্ত, আমাদের বাসায় ভিসিআর ছিল, যেহেতু আমরা কাতারে ছিলাম, প্লাস আব্বু সবসময় মিডল ইস্টে চাকরি করতেন, তো আমাদের বাসায় ভিসিআর সবসময় ছিল। সিনেমা মুভি একদম আপডেট থাকতাম সবসময়। ভিডিওর দোকান ছিল মানিকগঞ্জে, মনে আছে কিনা? ক্যাসেট ভাড়া পাওয়া যেত। হ্যাঁ ওই যে খালপাড়ের ওখানে একটা কাজল ভিডিও ছিল। হ্যাঁ হ্যাঁ, ক্যাসেট ভাড়া পাওয়া যেত, ওখানে যেয়ে দেখতাম সব ছবির, ওরা ছবি লাগা রাখে সিনেমাগুলির। আবার যখন ক্যাসেট নিতাম, যেহেতু আমরা রেগুলার দেখতাম, তো ওনারা আমাদেরকে আবার একটু সমীহ করতো, একটা নতুন ভিডিও ক্যাসেট আসলে আবার আমাদেরকে জানাইতো যেটা আসছে। তা আমরা আবার প্রথমেই যেয়ে নিয়ে আসতাম, কারণ হলে কয়েকবার দেখার পরে ওই ক্যাসেটের ফিতা আবার হয়ে যায়, পরে ভিডিওর ইয়েটা ভালো আসে না। কিন্তু কখনো সিনেমা হলে যে আসলে সেভাবে যে নিজেরা যাবো, গেছি নবীন সিনেমা হলে, আমি একটা সিনেমা দেখছি সম্ভবত। ও না, ওই সময় তো টাউন হল ছিল। হ্যাঁ, টাউন হল একটা সিনেমা হল ছিল, কিন্তু তৃপ্তির টাকা আমি পাইনি। তৃপ্তি সিনেমা হল টাইম পাইনি। হ্যাঁ ওটা আমিও পাইনি, তৃপ্তি সিনেমা হল পাইনি। টাউন হল পাইছি, কিন্তু টাউন হলে যাই নাই। বাট টাউন হলে আমি বেশ কয়েকটা সিনেমা দেখছি, সালমান শাহর সিনেমা দেখছি, ইলিয়াস খানের সিনেমা দেখছি, বড় আমি নবীন হলের সিনেমা দেখছি অনেক বড় হয়ে। না, নবীন হলে আমি একটাই দেখছি, আর সেটাও মনে হয় কোনো রিলেটিভের সাথে, কিন্তু যে ফ্রেন্ডরা মিলে যে দেখবো ওরকম, আর তখন মনে হয় এরকম অতটা ক্রেজ ছিল না যে সিনেমা যে দেখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আর এরপরে ধরেন সিনেমা হলে যে সিনেমা দেখার বিষয়টাই সম্ভবত খুব একটা ভালো চোখে আমরা নিজেরাও দেখতাম না। রিসেন্ট কয়েক বছর আবার শুরু হয়েছে যে সিনেমা হলে গিয়ে মানুষ ছবি দেখতেছে। আমি রিসেন্ট গেছিলাম আমার 2 ছেলে মেয়েকে নিয়ে ইয়েতে, সিনেপ্লেক্সে, তাও নন বাঙালি একটা সিনেমা দেখতে গেছিলাম, মানে বাংলা সিনেমা না। আচ্ছা, আমাদের তো স্কুলে টিফিন দিত, আপনাদেরও নিশ্চয়ই টিফিন দিত, তো যেটা হয়তো টিফিনের হিসাব করার সময় একটা দুটো বাড়ায় দিত। এই যে আমার যে বন্ধুটা, মানে যে আসলে আপনার সাথে ফরিদপুর মেডিকেলে পরিচয় ছিল, আসিফ, ও দেখা যেত সবসময় হচ্ছে এক্সট্রা এগুলো খাইতো। হ্যাঁ বেচা, ও তো খাইতেই চাবে। তো আপনাদের টিফিনের ব্যাপারগুলো কিরকম হইতো? আমরাও সবসময় তো একটা এক্সট্রা দিই নিজে, তা না, কিন্তু ধরেন নিজেরা কখনো খাই নেই, আবার দেখা গেছে এক্সট্রা দিচ্ছে তারপরেও নাই। কিন্তু মানে এই জিনিসটা খুব একটা ইয়ের মতো, মানে এটা হচ্ছে আপনার এক্সট্রা যে দিবরা স্যার জানে, কারণ আমাকে তো চিনে, আমি যে জেনুইনলি মানে গণনা করবো এবং জেনুইনলি আমি সংখ্যাটা দিব, এটা স্যার জানে, কাজে এটা নিয়ে স্যার তো মাথা ঘামাইতো না। আমি 2-1টা বেশি দিলেও কেউ কিছু ইয়ে করতো না, কেউ কিছু ধরা পড়তো না। তবে টিফিনগুলি ভালোই ছিল, খারাপ ছিল না। রুটির সাথে মিষ্টি দিত, বুন্দিয়া দিত, মাঝে মাঝে পুরি দিত, আর মনে নেই। অ্যাসেম্বলি কি এখনো হয় নাকি অ্যাসেম্বলি তুলে দিছে? আমরা তো স্কুলে আমাদের সময় তো করছি, এখন হয় কিনা, এত শিফটে অ্যাসেম্বলি হয় কিনা বলতে পারি না। আচ্ছা, সো আপনি যেহেতু আমার চেয়ে 3 বছরের বড়, আপনার তো আমার 40 ক্রস করছে। সো আপনার লাইফকে আপনি যদি এখন ইভ্যালুয়েট করেন, মানে আপনি আপনার লাইফের ব্যাপারে কি স্যাটিসফাইড, নাকি আপনার মনে হয় যে আসলে আপনার লাইফের যা গোল ছিল সেগুলো থেকে আপনি এখন যে লাইফ লিড করেন সেটা অনেক অনেক দূরে? লাইফের গোলের চেয়ে এখন যে লাইফ লিড করি, মানে মোট কথা স্যাটিসফাইড কিনা বা আনস্যাটিসফাইড কিনা, স্যাটিসফাইড অবশ্যই। কারণ হচ্ছে আমরা সবসময় মানে যে একটা জিনিস ইয়ে করি কি, যে অন্য অনেকের তুলনায় তো ভালো আছি। এই যে ধরেন ডাক্তার হয়েছি, সরকারি চাকরি করতেছি, ভালো একটা জায়গায় চাকরি করতেছি, ফ্যামিলি লাইফ, নিজের শারীরিক সুস্থতা অসুস্থতা, নিজের ফ্যামিলি মেম্বার্সদের সব কিছু মিলে যথেষ্ট ভালো আছি। এখন খারাপ লাগা না পাওয়া এগুলো তো থাকবেই, এগুলো তো আছে, কিন্তু আমরা সবসময় বলি না যে আল্লাহ বলছে যে যে অবস্থায় থাকো সেটা নিয়ে তো থাকা উচিত। তা আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও মানুষ তো চেষ্টা করেই আরও সামনে যাওয়ার, আরও ভালো করার, সেই দিক থেকে হয়তো করব ভবিষ্যতে। এই যে মাস্টার্স করতেছি, কোনোদিন যদি মাস্টার্স শেষ হয় কে জানে, হয়তো বিদেশে কোনো জায়গায় পিএইচডি করার জন্য ট্রাই করতে পারি, যদি হয়ে যায় চলেও যেতে পারি। মানে ওইরকম ফিক্সড কোনো গোল নেই?
আচ্ছা, সো আপনি তাহলে হচ্ছে গো উইথ দ্য ফ্লো টাইপ মানুষ, মানে অত রিজিড প্ল্যান করা না। এরকম না। কিন্তু আবার আপনি তো আপনার কাজের ক্ষেত্রে খুবই ফোকাসড, তাহলে অবশ্যই। এটা কিভাবে হলো? জানি না, আমি কাজের ক্ষেত্রে অবশ্যই ফোকাসড, কারণ আমি একটা কাজ করব, সেই জিনিসটা যদি আমি ঠিক মতো না করি তা আমি কি করতেছি। কিন্তু আবার আগে থেকে কোনো প্ল্যানও করেন না, এটা মানে এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না? না, বরং আমার কাছে খুব রিল্যাক্সড মনে হয়, কারণ আমার মাথায় কোনো টেনশন নেই, কোনো চাপ নাই। আমি অফিসে আমি প্রচুর করি, আমাকে সবাই জানে যে আমি খুব সিনসিয়ার, কিন্তু আমি অফিসে কোনো কাজ বাসায় নিয়ে যাই না। অফিসের কাজ অফিসে হবে। অফিসের দুনিয়ার জিনিসপত্র নিয়ে অনেকেই ল্যাপটপ নিয়ে যায় বাসায়, অনেকেই একটা রিপোর্ট তৈরি করবে বাসায়, রাতে করে দিব না। আমি বললাম ভাই যা করার আমি অফিসে বসে করবো, বাসায় আমি অফিসে কাজ করবো না, অফিসে এসে আমি বাসায় ক্যান করবো না। আচ্ছা, আপনার বাচ্চাদের নামগুলো খুব আনকমন ধরনের, আপনার নিজের নামও একটু আনকমন। সালমন নামটা তো সচরাচর শোনা যায় না, সালমন শোনা যায়, সালমন খুব একটা শোনা যায়। আপনার বাচ্চাদের এরকম আনকমন নাম রাখার পেছনে হিস্ট্রি কি? আমার যেহেতু নামের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, আমার নিজের বাচ্চাদের নামও তো নিশ্চয়ই আপনাকে বললাম, হ্যাঁ, এরকম নামের পেছনে হিস্ট্রি কি? আনকমন হচ্ছে কি, এখন আমার বাচ্চাদের নাম আমি রাখছি অনেক স্টাডি করে, অনেক খোঁজ খবর করে, অনেক করে। বিশেষ করে মেয়েটা যখন হইলো তখন তো ধরেন ঝামেলা কম, ফার্স্ট মেয়ে, তো ওর নামটাও আমি অনেক খুঁজে যে ভালো একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, এটা কোরআন শরীফের সাথে মিল থাকতে হবে বা এরকম কিছু, আমি অনেক করে রাখছি। নামটাও ভালো লাগছে, সবাই পছন্দ করছে, রেখে দিছি। ছেলের ক্ষেত্রেও তাই। আর আমার ছোট মেয়েটা যেটা, ওর ক্ষেত্রে নামগুলো একটু ইয়েতে বলেন মানে। আচ্ছা, আমার বড় মেয়ের নাম হচ্ছে আনসারা, আনসারা হক। ওর আব্বার নাম হচ্ছে যেহেতু আশরাফুল হক, আনসারা হক। আমার ছেলের নাম হচ্ছে তাজদিক আল হক। আর ছোট বেবির নাম হচ্ছে আশনুর হক। আচ্ছা, ওকে। সো আপনার সাথে আলাপ অলমোস্ট শেষ। সো আমি লাস্ট যেটা বিষয়টা আপনার কাছে জানতে যাব সেটা হচ্ছে যে আপনি ঢাকায় আছেন, সেটা তো অনেক বছর হলো। সো 5 বছর। এই মফস্বলের দীর্ঘ লাইফ কাটানোর পরে, মানে ফরিদপুর শহর এটাও তো একটা মফস্বলই, এরপরে যখন এই নাগরিক জীবনে আসছেন, নাগরিক জীবনের সাথে যখন আপনি মানিকগঞ্জ ও ফরিদপুরকে ম্যাচ করাইতে যান, কোনো ধাক্কা খান নাকি এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাচ্ছেন? মানে এই নাগরিক জীবনটা আপনি কেমন লাগছে? নাগরিক জীবনের যদি এক কথায় বলি, আমার ভালো লাগে না। কারণ হচ্ছে ঢাকা শহর অনেক বিজি, অনেক ফাস্ট, অনেক বড়। মানিকগঞ্জটা অনেক ছোট, হাতের কাছেই সব আছে। মনে হয় যে হতে পারে তাদের হয়তো চিন্তাভাবনাও খুব লিমিটেড একটা জায়গায় আছে, কিন্তু ঢাকার ডেফিনেটলি আপনার সুযোগ সুবিধা বেশি, মানুষ সব কিছু করতে ঢাকাই আসে। সেক্ষেত্রে আমি থাকি ঢাকায়, তা আমার সুযোগ সুবিধা তো বেশি থাকারই কথা। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে যে যানজট এবং রাস্তাঘাট, এটা একটা ইস্যু। আর হচ্ছে ধরেন এই 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 একটা ইস্যুটা যদি ঠিক থাকতো তাহলে আমার হয়তো এত খারাপ লাগতো না। কিন্তু এই কারণ আমার বাসা অনেক দূর, আমার অফিস অনেক দূর, আমাকে প্রতিদিন অনেক সময় ব্যয় করতে হয় রাস্তায়। এটা খুবই প্যাথেটিক। এটা আমার কাছ থেকে এটা সময় নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনি তো বেসিক্যালি ঢাকা নারায়ণগঞ্জ বর্ডারে থাকেন। তো ওখান থেকে আসা যাওয়া মোটামুটি আমার 3 থেকে 4 ঘন্টা অ্যাভারেজ আমার রাস্তায় থাকতে হয়, আসা এবং যাওয়াতে। কোনো দিন হয়তো বেশিও হতে পারে। তো এই যে 3-4 ঘন্টায় রাস্তায় থাকি, মানে ইউজলেস একটা 4টা ঘন্টা। আমি যদি বাসায় থাকি তাও আমি হয়তো একটা কিছু করতে পারি, অফিসে থাকলে একটা কিছু তো করতে পারি, কিছু না পারি ঘুমাইতে পারি। রাস্তায় না যায় ঘুমানো, না যায় কোনো প্রোডাক্টিভ কাজ করা, কিছুই করা যায় না। এই একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে, এবং আমার মনে হয় এই জিনিসটা ঢাকার কখনো ঠিক হবে না। ইন জেনারেল আমি ঢাকায় খুবই আনকমফোর্টেবল, আমার ভালো লাগে না। তো মানিকগঞ্জে যখন যান, মানিকগঞ্জে কি খোঁজেন আসলে? শান্তি খুঁজি, বাতাস। মানিকগঞ্জের বাতাস যখন গায়ে লাগে তখনই খুব ভালো লাগে। মানিকগঞ্জের বাতাসটা এখন ঢাকার চেয়ে খুব একটা আলাদা কিছু না, এখন মানিকগঞ্জে প্রচুর ধোঁয়া। মানিকগঞ্জের ধোঁয়া থাকুক, মানিকগঞ্জে ঢুকলেই যে হেমায়তপুরে যখন যাই, ওই হেমায়তপুরে যখন ব্রিজটা পার হই তখনই যে একটা ভালো লাগা কাজ করে, এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু আসলে, আর কিছু না। আমি তো আর না যে ওই বাতাসের আমি মাপতেছি, দূষণের মাত্রা মাপতেছি, সেটা না। কিন্তু ওখানে যাওয়ার পরে ধরেন মানিকগঞ্জের চারপাশে শান্তশিষ্ট ভঙ্গিটা বা শান্তশিষ্ট প্রকৃতিটা আমার কাছে যেরকম একটা লাগে, আমার মানে এই জিনিসটা আমি খুব মিস করি ঢাকায়। আচ্ছা, মানিকগঞ্জের এই প্রসঙ্গ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে পড়লো, বিজয় মেলা। সো বিজয় মেলা তো মনে হয় এখন আগের মতো হয় না। সো বিজয় মেলা আপনার লাইফে কোনো আছে, মানে ইম্প্যাক্ট আছে? কারণ বিজয় মেলায় তো অনেক কালচারাল ইভেন্ট হতো, ওগুলোতে আপনি কোনো ছিলেন না? বিজয় মেলায় আমি কোনো কালচারাল ইভেন্টই করিনি, কারণ ওখানে হচ্ছে কালচারাল ইভেন্টে বেসিক্যালি যারা হচ্ছে ধরেন যারা নাচে, গান গায়, অভিনয় করে, ওরা বিভিন্ন প্রোগ্রাম করে। তা আমার মতো যারা হচ্ছে বেগুন টাইপ, ওই রচনা লিখবে, বক্তৃতা দেবে, এদের তো কোনো কাজ নেই ইয়েতে। আর
গান শিখলে প্রোগ্রাম গ্রুপের সাথে যাওয়া যায়, নাচ শিখলে গ্রুপের সাথে যাওয়া যায়। আমি তো সেরকম কোনো কাজ করি নাই, কাজে আমি ছিল না, এই জন্য আমি যাইনি। বাট বিজয় মেলাটা হচ্ছে মিস করি। বিজয় মেলাটা ডেফিনেটলি মানিকগঞ্জের একটা ঐতিহ্য ছিল, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় এটা খুব ভালো একটা জিনিস ছিল। হ্যাঁ, আমি তো বিজয় মেলা বেশ এত পছন্দ নষ্ট হয়ে যায়নি, আমাদের সময় ভালোই ছিল, নষ্ট হয় নাই। এখন কি হয়েছে জানি না, এখন মানিকগঞ্জের চেঞ্জ হয়ে গেছে। উপজেলাগুলোর মধ্যে কয়টায় যাওয়া পড়ছে আপনার? ঘিওরে তো আমার বাড়ি দৌলতপুরে, আমি ছিলাম। শিবালয় গেছি আমার পেশাগত প্রয়োজনে, সাটুরিয়াতে গেছি, সিংগাইরে গেছি, হরিরামপুর তো যাই, খালার বাড়ি আছে, আর কি বাকি থাকলো, সদর তো থাকি। হ্যাঁ, আমিও সবগুলাতে গেছি। আমার কাছে হরিরামপুর থানাটা মানিকগঞ্জের বাকি থানাগুলোর চেয়ে সিগনিফিকেন্টলি আলাদা মনে হয়েছে। আপনারও কি এরকম মনে হয় নাকি ওরকম কিছু পান না? হরিরামপুর থানা বাকি 6টার চেয়ে সিগনিফিকেন্টলি আলাদা মনে হয়েছে। চর এলাকা বেশি সেই হিসাবে না, মানে আমার তো হচ্ছে আত্মীয় স্বজন সব জায়গায় আছে, আমি মোটামুটি সব জায়গাকে একইভাবেই দেখছি। আর ঘিওর দৌলতপুরে হচ্ছে আগে আমাদের ছিল, রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন রাস্তা ভালো হয়েছে, কাজে এখন মোটামুটি আমার একই রকম লাগে, আমি কখনো খুব একটা আলাদা কিছু মনে হয়নি। ওকে, তাহলে আপনার আর্লি লাইফে আপনার যে এক ধরনের কি বলে ক্রিয়েটিভ বা এই পারফর্মিংয়ের যে ব্যাপারটার সাথে ইনভলভমেন্ট ছিল, সো এখনকার লাইফে সেই জিনিসগুলো কোথায় আছে, নাকি সেই জিনিসগুলো অন্য কোনোভাবে ফিল আপ হচ্ছে? কোথাও না কোথাও তো আছে, হয়তো আমি সেটা পারতেছি না। যেমন আমি বলতেছিলাম আপনাকে যে আমার প্রচুর বই আছে, বই কিনতে এবং পড়তে আমি খুব পছন্দ করি, কিন্তু এখন আমি কিনি অনেক, কিন্তু পড়ার টাইম খুব কম পাই। আমি এখন আসলে হয়েছে কি, একে তো ঢাকা শহরে থাকি, টাইম এমনি নষ্ট হয় অনেক, আর এই বাচ্চা কাচ্চা, নিজের চাকরি, ঘর বাড়ি সব কিছুতে এত বিজি থাকতে হয় যে ওই নিজের কোনো প্রোডাক্টিভ কিছু থাকলেও সেটা এখন আর বের করার মতো সুযোগ হয় না। আচ্ছা, তো তাহলে আপনি কি হোমসিক, নাকি আপনি হচ্ছে আসলে ফ্যামিলি ম্যান, মানে আপনি আসলে কোন ধরনের মানুষ? আমি তো অবশ্যই ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, আর হোমসিক তো ওই জন্যই, আমার ফ্যামিলির জন্যই তো আমি হোমসিক। আচ্ছা, সো আপনার সাথে আলাপ অলমোস্ট শেষ আপু। এই যে আপনাকে এই 26 বছর আগে যে ইন্টারভিউ নিতে চাইছিলাম, তখন যদি নিতাম তাহলে হয়তো আজকে ইন্টারভিউটা নেওয়া হতো না। তাহলে কি 26 বছর পর ইন্টারভিউ নেওয়াটা ঠিক আছে, নাকি তখনই উচিত ছিল? 26 বছর তো অনেক কিছু চেঞ্জ হয়েছে ডেফিনেটলি, আপনি এখন অনেক কিছু জানলেন, তখন হয়তো এত কিছু আমি জানাইতে পারতাম না বা আমি বলতে পারতাম না। আমার নিজের লাইফের একটা, তখন আপনি 10-এ পড়তেন, আমি 7-এ পড়তাম, দৃষ্টিভঙ্গিও হয়তো অন্যরকম ছিল, অনেক ফ্যান্টাসাইজ ছিলাম, এখন সেরকম কিছু না। হ্যাঁ, আমার মনে হচ্ছে তখন একটা ইন্টারভিউ নিয়ে রাখলে ভালো হতো, তাহলে আমি 26 বছর রিভিউ করতে পারতাম, আমার প্রিভিয়াস ডেটা নাই। তো ঠিক আছে আপু, আপনি চা খান, আমি শেষ করি। বাবুলের সাথে আমি যত এপিসোড করছি, নিশ্চিতভাবে আজকের এপিসোডটা মানে যদি কোয়ালিটির দিক থেকে বলি, সেটা নিশ্চয়ই টপ কোয়ালিটির যে একটা এপিসোড, সেটা আমি বলবো না, বাট যদি আমি ইউনিক কোয়ালিটির একটাই বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আজকের যে এপিসোডটা, এটার সাথে আসলে আর কখনোই কোনো এপিসোডের তুলনা হবে না। কারণ এই যে বললাম যে ইন্টারভিউ হচ্ছে আমার পুরো লাইফ, এবং সেই লাইফে 26 বছর এত লম্বা একটা সময়, এই সময় ধরে একটা ক্যারেক্টারকে ফ্যান্টাসাইজ করে তার ইন্টারভিউ নেওয়া এবং শেষ পর্যন্ত নিতে পারা, এটা আমার নিজের জন্য একটা কি বলে আই ওপেনিং ব্যাপার, যে আলটিমেটলি আমার যে বাকেট লিস্ট ছিল, সেই বাকেট লিস্ট যে এতদিন পরেও নানা প্রতিবন্ধকতায় প্রোক্রাস্টিনেট করে করেও শেষ পর্যন্ত যে আমি জিনিসটা করতে পারছি, এটার কারণে আসলে আমি নিজে অনেক আনন্দিত। এবং এই জন্য রিমু আপু এত সব ঝামেলার মধ্যে, এত প্রতিবন্ধকতার মধ্যে যে উনি আজকে আমার এই শোতে আসছে, এবং ওনার সাথে আমার আজকেই প্রথম দেখা হলো, আবার কখনো দেখা হবে কিনা আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে যে ওনার সাথে যে আমার যে ডিউ যে এটা ছিল, যে বাকেট লিস্টটা ছিল, সেটা আজকে হলো, সেজন্য আমি খুবই খুশি এবং ওনার প্রতি কৃতজ্ঞ। সো টাইটেল আসলে কী হবে জানি না, টাইটেল নিয়ে চিন্তাও করতেছি না আপাতত। আমি এই স্বপ্ন যে পূরণ হয়, স্বপ্ন পূরণের ব্যাপারটা করতে পারছি, এই জন্য আমি মনে করি যে বাবল রেশিও এতদিন ধরে করার পরও আজকে হচ্ছে সম্ভবত সেই পিক পয়েন্ট, যে পিক পয়েন্টটা আসলে আমি সেই কিশোর বয়সে প্ল্যান করছিলাম, সেটা অ্যাচিভ করা গেল। সো আজকের মতো আলাপ এখানেই শেষ। ভবিষ্যতে আবার অন্য কোনো টপিক, অন্য কোনো অতিথির সাথে আলাপ হবে। সবাই ভালো থাকেন।